নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন ডিডি ত্রিপুরার বিশেষ হেলথ টক শো হ্যালো সুস্বাস্থ্যের একটি বিশেষ এপিসোড। দর্শক বন্ধুরা, আজকাল আমরা সবাই জানি যে বর্তমানে জীবনে সুস্থ থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেন সুস্থ থাকতে পারি না? মাঝে মধ্যে নানান রোগশোক এমনভাবে আমাদের শরীরে এসে বসে যেগুলো আমরা হয়তো টেরই পাই না, বুঝতেই পারি না। কিন্তু রোগশোক কেন হয়? সব কিছুই কি কমিউনিকেবল ডিজিজ, নাকি এমন কিছু রোগও আছে যেগুলো আমাদের অজান্তেই, আমাদের ভুলের জন্যই আমাদের শরীরে আসে? এমনই একটা রোগ হার্ট ডিজিজ। হার্ট ডিজিজ কেন হয়? ডাক্তারবাবুরা বলেন, চিকিৎসকরা বলেন যে আমাদের জীবনশৈলী বা আমাদের লাইফস্টাইলের জন্যে বা আমাদের খাদ্যাভ্যাস বা ফুড হ্যাবিটসের জন্যেই আমাদের অনেক হার্ট ডিজিজ হয়। কিন্তু এছাড়াও কিন্তু হার্ট ডিজিজ বা আমাদের হৃদরোগ হওয়ার নানান কারণ থাকে। তো চলুন, আজ কেন হার্ট ডিজিজ হয়, আর হার্ট ডিজিজ হলে কি করা, কিভাবে আমরা বুঝবো যে আমাদের হৃদযন্ত্র ঠিক আছে কিনা, তা অবশ্যই জানার জন্যে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর অরূপ দেবকে। স্বাগত স্যার আমাকে। নমস্কার স্যার, প্রথমেই একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে প্রায় 2 কোটি মানুষ প্রতি বছর পৃথিবী জুড়ে এই হার্ট ডিজিজের কারণে মৃত্যু হয়। এটা স্যার এত কমন কেন? হার্ট ডিজিজ এত বেশি হয় কেন মানুষের? দেখুন, এটা একটা ভালো প্রশ্ন, কারণ হার্ট ডিজিজ বলতে অ্যাকচুয়ালি ইটস অ্যান আমব্রেলা টার্ম। হার্টের অনেক রোগ হতে পারে। আচ্ছা। তার মধ্যে যেটা আমরা হার্ট ডিজিজ সাধারণত যেটা আমরা বুঝি, সেটা আমরা বুঝি বেসিক্যালি হার্টের ব্লকেজ, রক্তনালী যেটা ব্লকেজ। আচ্ছা। তো সেটাকে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ। তো সেটা ছাড়াও অন্যান্য হার্টের রোগও হতে পারে, যেমন হার্টের ভ্যালভের সমস্যা হতে পারে। আচ্ছা। যেমন হার্টের বিটের সমস্যা হতে পারে, কখনো বিট কমে যায়, কখনো বিট বেড়ে যায়, ইরেগুলার বিটিং হতে পারে। বা হার্টের মাসেলের সমস্যা হতে পারে, হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যেতে পারে, যেটাকে আমরা বলি হার্ট ফেলিয়ার। তো সেগুলো বেসিক্যালি মোর অর লেস অ্যাকোয়ার্ড, মানে আমরা যখন বিকজ অফ আর ফল্টি লাইফস্টাইল এগুলো ডিজিজগুলো হচ্ছে। আচ্ছা। কিন্তু সেটা ছাড়াও কিছু কিছু কনজেনাইটাল হার্ট ডিজিজও থাকে। কনজেনাইটাল বলতে আমি বোঝাচ্ছি যেটা জন্মগত। আচ্ছা। যেমন অনেক শিশু যারা জন্মায় হার্টের হোল থাকে বা অন্যান্য বিভিন্ন হার্টের সমস্যা থাকে, যেটা জন্মগত সমস্যা। আচ্ছা। তেমনই জন্মগত কিছু কিছু অ্যারিথমিয়া থাকে। অ্যারিথমিয়া বলতে আমি বোঝাচ্ছি মানে ইররেগুলার হার্ট রেট, ইররেগুলার হার্ট বিটিং, যেটা অনেক ক্ষেত্রে জেনেটিক কারণ থাকে, এটিওলজি থাকে। বাট অল ইন অল যদি আমাকে দেখতে হয়, ইন টোটাল হার্টে যত রোগ আছে তার মধ্যে মোস্ট কমন হচ্ছে যেটা অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ, যেটা করোনারি আর্টারি ডিজিজ, বা সাধারণ চলতি ভাষায় বলতে গেলে হার্টের ব্লকেজ, যেটা থেকে হার্ট অ্যাটাক হয়, দ্যাট ইজ করোনারি আর্টারি ডিজিজ। আর এটা বেসিক্যালি ইজ অ্যান অ্যাকোয়ার্ড ডিজিজ, মানে বিকজ অফ আওয়ার আনহেলদি লাইফস্টাইলস এটা প্রিডমিনেন্টলি হচ্ছে। ঠিক। দর্শক বন্ধুরা, যারা এই মুহূর্তে সঙ্গে আছেন আমাদের, আমরা হার্ট ডিজিজ নিয়ে অনেকেই হয়তো জানি বেসিক্যালি, কিন্তু অনেকেই ভাবি যে হার্ট ডিজিজ মানে হার্ট অ্যাটাক হওয়া। হার্ট অ্যাটাক হলে মানুষের বাঁচার চান্স, তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে, গোল্ডেন আওয়ার, এই কথাগুলো আজকাল আমরা সবাই জানি। কিন্তু হার্ট অ্যাটাক ছাড়াও আমার হার্টের অন্যান্য সমস্যাও হতে পারে, এবং সেগুলো শুরুতে আমরা কি করে বুঝবো? বা একজন সুস্থ মানুষ তার হার্টটা সুস্থ আছে কিনা কি করে বুঝবে? বা আমি এমন জীবনে কি করছি আমার প্রতিনিয়ত জীবনযাপনে যেগুলো আমার হার্টের ক্ষতি করছে, তেমনই কিছু আজ জানবো ডাক্তারবাবুর কাছে। স্যার, আমাদের দেশের এই প্রান্তে, ভারতবর্ষের এই প্রান্তে আমাদের খাওয়া দাওয়া আলাদা। বিশেষ করে বাঙালিরা যারা আমরা রয়েছি, পশ্চিমবঙ্গ বলুন, ত্রিপুরাতে বলুন, আসামে বলুন, নর্থ ইস্টে বলুন, আমাদের খাওয়া দাওয়া আলাদা। তো এখানে হার্ট ডিজিজ এত বেশি হওয়ার কারণ কি? মানে কি ডায়াগনোসিস করছেন আপনারা? দেখুন, হার্ট ডিজিজ যে শুধু পৃথিবীতেই কমন না, ইনফ্যাক্ট ইন্ডিয়াতে প্রচুর প্রিভেলেন্ট। অ্যান্ড ইন্ডিয়ার, আমাদের ভারতবর্ষে সমগ্র দেশের মধ্যে আমাদের এতদ অঞ্চলে, স্পেশালি নর্থ ইস্ট রিজনে, ওটা আনকমন না, ইনফ্যাক্ট ইজ কোয়াইট কমন। আচ্ছা। তো এটার পেছনে অনেক কারণ আছে। যদি ব্রডলি আমি বলতে চাই, তাহলে এটা আমি বলবো হার্ট ডিজিজ কেন এত প্রিভেলেন্ট। ফার্স্ট অফ অল, ল্যাক অফ অ্যাওয়ারনেস। ওকে। মানে না জানা যে কি করা উচিত, কি করা উচিত না। আচ্ছা। অনেক ক্ষেত্রে আমরা ভাবি, পেশেন্ট, যেমন আমি পেশেন্ট দেখি ডেইলি, পেশেন্ট এসে বলছে কি আমি তো নর্মাল ডায়েট নিচ্ছি। উনি যেটা বলছেন নর্মাল,
বেসিক্যালি দ্যাট ইজ নট নর্মাল। ওকে, ওটাই নরমাল ফর এনি হার্ট ডিজিজ? নো নো, মানে সবার জন্য? সবার জন্য। আচ্ছা, ওকে। উনি যেটা পারসিভ করছেন, উনি ভাবছেন সেটা নরমাল, সেটা নরমাল নয়, সেটা নরমাল না। ওকে, তো দ্যাট ইজ ল্যাক অফ অ্যাওয়ারনেস। সেকেন্ড হচ্ছে হ্যাবিট। ওকে, হ্যাবিট বলতে আমি বোঝাচ্ছি, যেমন আমরা সবাই জানি যে স্মোকিং করা ভালো না, অ্যালকোহল নেওয়া ঠিক না, ঠিক, বাট স্টিল লোকেরা নিচ্ছে। ওকে। তো সেটা তো ল্যাক অফ অ্যাওয়ারনেস না, দ্যাট ইজ হ্যাবিট। ওকে, সেটা জানি, তারপর জেনেও আমরা করছি। আচ্ছা, সো দ্যাট ইজ হ্যাবিট, সেকেন্ড কজ। থার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে, মানে দেখুন আমাদের সবার কাছে 24 ঘন্টা আছে ডেইলি। তো 24 ঘন্টা কিসের জন্য তৈরি হয়েছে? বেসিক্যালি 24 ঘন্টা আপনি 3 ভাগে বিভক্ত করছেন, 8 আওয়ার্স, 8 আওয়ার্স, 8 আওয়ার্স। রাইট, 8 আওয়ার্স ফর ওয়ার্ক, 8 আওয়ার্স ফর স্লিপ, and 8 hours for yourself, আপনার জন্য এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি টাইম, রিল্যাক্সেশন। তো দ্যাটস ওয়াই এই 24 ঘন্টায় 3টা ভাগে বিভক্ত করা হয়েছে, 8 আওয়ার্স, 8 আওয়ার্স, 8 আওয়ার্স। কিন্তু ইন টুডেজ ওয়ার্ল্ড এই 8 আওয়ার্সের যে কনসেপ্ট, স্পেশালি স্লিপ আর নিজে যেটা পার্সোনাল লাইফ, সেটা কম্প্রোমাইজ হচ্ছে একদম। ওয়ার্ক হয়তো বা 8 আওয়ার্সের বদলে 13 আওয়ার্স, 14 আওয়ার্স, 16 আওয়ার্স, ওটা কম্প্রোমাইজ হচ্ছে না, ওটা বাড়ছে দিন। এটা কম্প্রোমাইজ হচ্ছে না, কম্প্রোমাইজ হচ্ছে স্লিপ, কম্প্রোমাইজ হচ্ছে মি টাইম, ফ্যামিলি টাইম, রাইট। অ্যান্ড দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন বিহাইন্ড নট অনলি হার্ট ডিজিজ, ইনফ্যাক্ট যত সমস্যা আছে আমাদের। ওকে, হাই ব্লাড প্রেশার, স্ট্রেস থেকে 20%-এর মতো হাই ব্লাড প্রেশার আছে, হাই সুগার বা প্রি ডায়াবেটিস। ইন্ডিয়াকে বলা হয় ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। 20%-এর ডায়াবেটিস আছে, ইনফ্যাক্ট তার মধ্যে অনেকেরই আছে আমরা জানি না প্রি ডায়াবেটিক। অনেকে ঘুরে বেড়াচ্ছে, সুগার দেখছে, সুগার নর্মাল আছে, বাট দে আর প্রি ডায়াবেটিস, ওরা জানিই না দে আর প্রি ডায়াবেটিক। ওকে, সো স্ট্রেস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন। আগে যখন আমরা ছোট ছিলাম আমরা দেখতাম যে হার্ট অ্যাটাক আমি শুনিনি, মানে ইনফ্যাক্ট ওয়েন আই স্টার্টেড মাই ক্যারিয়ার 20-25 ইয়ার্স বিফোর, হার্ট অ্যাটাক সাধারণত 60-70 বছর বয়সেই হতো, তার আগে ভেরি আনকমন। কিন্তু এখন ইট ইজ বিকামিং সো কমন। আজই যেমন সকালে একজন পেশেন্ট আমি দেখছিলাম, একজন মহিলা এসেছিলেন, ওনার বয়স 50 ইয়ার্স, ওনার হার্টের সমস্যা আছে, অ্যানজিওগ্রামে ব্লকেজেস আছে। তো উনি বলছিলেন কিছুদিন আগে ওনার ছেলে মারা গেছে হার্ট অ্যাটাকে, ছেলের বয়স 30 বছর। তো ছেলের ট্রিটমেন্ট করার সময় হয়নি, হসপিটালে নিয়ে গেছেন, কিন্তু কিছু করার আগেই হি কোল্যাপসড। ওকে, তো দিস ইজ নট অ্যান আইসোলেটেড ফিনোমেনন, এটা এরকম না যেটা বিরল একটা এক্সাম্পল, ইট ইজ ভেরি কমন। ইনফ্যাক্ট আমরা প্রতিনিয়তই দেখছি 30 বছর বয়সে, 35 বছর বয়সে, 40 বছর বয়সে, এজ ইজ নট এ ফ্যাক্টর, হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, ঠিক, পেশেন্টস আর ডাইং। So all this basically it has reached an epidemic proportion. ওকে, এটার কারণটা কি স্যার? মানে একদমই 100%ই আপনারা মানে লাইফস্টাইল বা ফুড হ্যাবিটসকেই ধরছেন নাকি? মানে দেখুন, মার এখন হার্ট ডিজিজ, ছেলে অলরেডি হার্টের সমস্যায় মারা গেছে, তাহলে এটা কি জেনেটিক কোনো সমস্যা বা এরকম কিছু থাকতে পারে? আপনি যেটা বলেছেন ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। অনেক পেশেন্টই বলে কি আমার বাবার ছিল, আমারও হয়েছে তার জন্য। এখন দেখুন, আমি যে লাইফস্টাইল মেনটেন করছি সেটা আমার ছেলে দেখছে, রাইট, আমার ছেলে শিখছে সেটা, রাইট। এটা হেলদি, আমার লাইফস্টাইল হেলদিও হতে পারে, আমার লাইফস্টাইল আনহেলদিও হতে পারে, কিন্তু যেটাই আমার ছেলে দেখছে, শিখছে, ওটাই কিন্তু ওর পুরো লাইফে এটা ইউজুয়ালি বাই অ্যান্ড লার্জ সেটা ও কন্টিনিউ করছে। তা আমি আমার বাবা থেকে দেখে শিখেছি, আনলেস অ্যান্ড আনটিল আমি মডিফাই করছি। ইউজুয়ালি আমরা কি করি, আমরা বাড়ি ঘরে যেটা আমরা দেখি লাইফস্টাইল, সেটা ইন আওয়ার লাইফ লেটার অন উই কন্টিনিউ উইথ দ্য সেম থিং। আচ্ছা, তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আনহেলদি লাইফস্টাইল ইজ প্রিডমিনেন্টলি দ্য রুট কজ বিহাইন্ড অল দ্য ডিজিজেস। সেটা হাই ব্লাড প্রেশার হতে পারে, হাই সুগার হতে পারে, হার্টের ডিজিজ হতে পারে, ওবেসিটি হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, ইভেন ক্যান্সার পর্যন্ত। আচ্ছা, দেখা গেছে ইন রিসার্চ স্টাডিজ দ্যাট মোস্ট অফ দ্য ডিজিজেস যেটা আমাদের হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজেস, 80% is because of unhealthy lifestyle. Okay. Yes, genetic কিছু কিছু definitely genetic contribution আছে, but they are not more than 20-25%. ওকে স্যার, এখন এখানেই সমস্যাটা এই জায়গাটাতে যে আমাদের আজকের যে বর্তমান পৃথিবীতে যে ইঁদুর দৌড়ের যে প্রতিযোগিতার যে ইঁদুর দৌড় চলছে, এখানে তো আমি যদি ওই 13 ঘন্টা কাজ যদি না করতে পারি আমি পিছিয়ে যাব।
এখন এই মাইন্ডসেটটা তো অলমোস্ট সবার হয়ে যাচ্ছে এবং নেক্সট জেনারেশনে তো আরও বেশি হচ্ছে। দে উইল বি ওয়ার্কিং ফ্রম মেবি 20 আওয়ার্স। এখন বলে দেওয়া হচ্ছে যে আমাদের বড়রা যারা আছে তারা এত ঘন্টা কাজ করে, দেখো তোমাকেও এরকমভাবে কাজ করতে হবে। সো ইন দিস সিনারিও আমরা কী করে বাঁচবো তাহলে স্যার? তাহলে তো স্ট্রেস পড়ছে আমার শরীরে, তাহলে মানুষ বাঁচবে কী করে? লাইফ স্প্যান কি কমে যাবে তাহলে? না দেখুন, এটা ডিপেন্ড করছে আপনি কিভাবে কাজটা নিচ্ছেন। আচ্ছা, আজকাল আমরা প্রায়শই দেখছি, ইনফ্যাক্ট মিডিয়াতেও এসছে যে ওয়ার্ক রিলেটেড অনেকে আছে যে দে হ্যাড কোলাপসড ইন সাম ফার্মস। হ্যাঁ, একদম রাইট। ওয়াই ইট ইজ হ্যাপেনিং, কেন এটা হচ্ছে? বিকজ অফ এক্সেসিভ স্ট্রেস। যতটুকু নেওয়ার কথা তার থেকে বেশি নিচ্ছে। তো এটা ততটুকুই মিটিগেট করা যায়, অনেকাংশেই মিটিগেট করা যায় যদি আমরা যে আমাদের যে ওয়ার্ক এনভায়রনমেন্ট আছে, আমাদের যে ওয়ার্ক এনভায়রনমেন্ট আছে সেটা যদি আমি ফ্রেন্ডলি করতে পারি। সাপোজ আমি কোনো অফিসে কাজ করছি, ওকে, আমার স্যাটারডে সানডে অফ থাকে, আমি মানডেতে আবার যাই। আমি যদি সানডেতে ভাবছি কি না মানডেতে আবার যেতে হবে, সেই সিচুয়েশনে যেতে হবে, লাইক আই এম স্ট্রেসড অ্যাবাউট গোয়িং, আই এম নট স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক, আই এম নট স্যাটিসফাইড, আমার যেটা ওয়ার্ক এনভায়রনমেন্ট আছে, আমার যে কলিগ আছে বা টোটাল ওয়ার্ক এনভায়রনমেন্ট আছে, সেটা আমার জন্য আমি খাপ খাইয়ে নিতে পারছি না। আমি ওয়ার্ক আমার যেটা আছে সেটাকে আমি বার্ডেন ভাবছি, দেন দ্য প্রবলেম উইল কাম। ওকে, তো তখনই আপনি যখনই সানডেতে আপনি আসছেন, মানে সানডে ইভিনিংয়ে আপনি ভাববেন অলরেডি মানডে চলে আসছে, কি করে যাব। আমি ভাবছি সেটা যেন, আমি বলছি সেটা যেন না হয়। ইনফ্যাক্ট আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট এত আপনাকে কনজিনিয়াল করতে হবে, ইউ শুড স্টার্ট লাইকিং ইট। ওকে, ইউ মেনটেন এ গুড কর্ডিয়াল রিলেশনশিপ উইথ ইয়োর কলিগস। ওয়ার্ক এনভায়রনমেন্টকে এতই আপনি মানে কি বলবো, মেক ইট সো হ্যাপি প্লেস, ওকে, সো দ্যাট ইউ আর লঙ্গিং টু গো আউট দেয়ার। মানে সানডেতে আপনি ভাববেন কি আচ্ছা ঠিক আছে মানডেতে আমি ওয়ার্কে যাচ্ছি, আই এম ফিলিং রিফ্রেশড। ঠিক, তো ইফ ইউ কনসিডার ইয়ার ওয়ার্ক অ্যাজ বার্ডেন, then the stress will definitely increase. But if you consider the work not as a burden, as a source of enjoyment, entertainment, then definitely the stress level won't be there that much. আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি, আমি প্রচুর পেশেন্ট দেখি, প্রচুর সার্জারি করি, বাট আই ডু নট টেক ইট এজ এ বার্ডেন। আচ্ছা, আমার লাগে কি ওকে, যখনই আমি, তখন আমার বার্ডেন লাগে যখন আমি আই গেট ওভারওয়ার্কড, যখনই আমি পেশেন্টের সঙ্গে 1-to-1 ইন্টারাকশন করছি। ইটস নট এ মেকানিক্যাল ইন্টারাকশন যে আপনার কি হয়েছে, এই ওষুধ নিন, এই টেস্ট করুন, যান। ওকে, ইটস নট এ মেকানিক্যাল, ইটস মোর অফ এ ইমোশনাল লেভেল কানেকশন, মোর অফ এ পার্সোনাল লেভেল কানেকশন। রাইট, আমি এই যে আজ যে আমি এক্সাম্পল দিলাম মহিলার কথা, মহিলাকে আমি জিজ্ঞেস করেছি আপনি কেন ডিপ্রেস, তখন উনি বললেন যে আমার ছেলে 30 বছর বয়সে কোলাপস করেছে। তো তেমনই অনেক পেশেন্ট, ইনফ্যাক্ট আমার সব পেশেন্টের সঙ্গে আই গো অ্যান্ড ডেভেলপ অ্যান ইমোশনাল কানেক্ট, সো দ্যাট আমি ইনফ্যাক্ট ওদের সম্পর্কে যে অবহিত তেমন না, আই নো অ্যাবাউট দেয়ার ফ্যামিলি। আচ্ছা, ওনার বাড়িতে কে আছে, ওনার ছেলে কোথায় কাজ করছে, ওনার মেয়ে কোথায় কাজ করছে, সে কি সাউথ আফ্রিকাতে কাজ করছে না দুবাইতে কাজ করছে, আচ্ছা এখন কেমন আছে, আচ্ছা, হ্যাঁ, সো দ্যাট দে ফিল হ্যাপি, দে ফিল কমফর্ট, they feel the comfort talking to me, and I also feel happy that I am not doing my job mechanically. I am having an emotional component and physical, not an emotional bonding with the patient. Okay, তো এটাতে কি হয় যে ওয়ার্কটা আপনি করছেন, that work doesn't become a burden on you. You tend to enjoy your work, and I think এটা যে কোনো প্রফেশনে আপনি থাকুন, you can do that. Right. The moment you consider your work as a burden, যেমন আপনি কাজ করছেন, if you enjoy your work, you will like it. You won't find it as stressful. কিন্তু the moment you find it is a burden, then the stress comes. Right. দর্শক বন্ধুরা, খুব সুন্দর কথা বলছেন। ডক্টর অরূপ দেব রয়েছেন আমাদের সঙ্গে আজ। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বিশিষ্ট। এবং এই যে হার্ট ডিজিজ, আমাদের হৃদরোগ হয়, আমরা বারবার একটাই ভাবি যে হৃদরোগ মানে কোনো একটা দিন হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যাবে। কার হবে? পরিবারের কারো হয়েছিল, বাবা কাকা দাদুর হয়েছে মানে আমারও হবে। ব্যাপারটা এরকম নয়। কিন্তু আমরা কি লাইফস্টাইল লিড করছি, বিশেষ করে ডাক্তারবাবু যেটা বলছিলেন যে পরিবারের যারা বড়রা রয়েছেন তারা যে লাইফস্টাইল লিড করেন, ছোটরাও কিন্তু সেই লাইফস্টাইল দেখেই প্রভাবিত হন এবং সেই ছকেই পড়ে। তো সেই লাইফস্টাইলটা আমরা কি হওয়া উচিত সেটা আমরা জানবো। লাইফস্টাইলের কারণে যে বিভিন্ন, শুধু হার্ট ডিজিজ নয়, বিভিন্ন রোগ শোক হয়, তেমনটা ডাক্তারবাবু বলছিলেন।
পাশাপাশি ডাক্তারবাবু বলছিলেন যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, ফুড হ্যাবিটস, যেটাকে আমরা নর্মাল ভাবছি, আমরা তো সাধারণ খাবার খাই, অনেকেই আমরা বলি যে আমরা তো সাধারণ খাবার খাচ্ছি, সেটা কি সত্যিই সাধারণ, মানে সেটা কি আমার শরীরের জন্য ভালো হচ্ছে, সেটা জানবো। আর আপনাদের জানিয়ে রাখি যে হ্যালো সুস্বাস্থ্যের এই বিশেষ এপিসোড কিন্তু এই মুহূর্তে আপনারা ডিডি ত্রিপুরার পর্দায় দেখছেন, পাশাপাশি ইউটিউবে ডিডি ত্রিপুরার পেজে কিন্তু আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন, এবং ফেসবুকে দূরদর্শন ত্রিপুরার পেজে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। স্যার, ফুড হ্যাবিটসের কথা আপনি বলছিলেন, যেটা আমি নর্মাল ভাবছি। এখন আমরা তো নর্মাল কোনটা, যেটা আমার পরিবারে খাওয়া হচ্ছে, সকাল থেকে মা যেটা তৈরি করে দিল, বা যেটা স্ত্রী বা পরিবারে যারা আছে তারা তৈরি করে দিল, সেটাই নর্মাল ভাবছি। তো এখন ইন জেনারেল সবার জন্যে, যাদের হার্ট এমনিতে ভালো আছে, আমি ধরে নিলাম সবার হার্ট ভালো রাখতে হোক বা শরীর ভালো রাখতে গেলে ফুড হ্যাবিটসের কোন দিকটা আমাদের লক্ষ্য রাখতে হয়, এবং যাদের অলরেডি হার্ট ডিজিজ রয়েছে কিছু, তাদের কোন কোন জিনিসের রেস্ট্রিকশন আছে বা করতে হয়, আপনার কি মনে হয়? দেখুন, যাদের অলরেডি হার্ট ডিজিজ আছে আর যাদের হার্ট ডিজিজ নেই, দুটোর মধ্যে খাবারে কিন্তু তেমন কোনো ফারাক নেই। কারণ যদি আপনার হার্ট, সাপোজ আই এম হেলদি, আমার কোনো হার্ট ডিজিজ নেই, কিন্তু আমি যদি সবকিছুই খাচ্ছি, আমি যদি সর্বভোগ থাকি, আলটিমেটলি কিন্তু আমার শুধু হার্ট ডিজিজ না, অন্যান্য ডিজিজও হবে। আচ্ছা, তো আলটিমেটলি এটা না যে আমার কিছু হওয়ার পরেই আমার খাবার দাবারের রেস্ট্রিকশন করাটা ইম্পর্টেন্ট। ওকে, ইনফ্যাক্ট খাবার দাবারের রেস্ট্রিকশন, লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমরা শুধু খাবার দাবার না, খাবার দাবার হচ্ছে একটা জাস্ট ওয়ান পার্ট, সেটাতে অন্যান্য জিনিসও আছে যেটা আমরা ডিসকাস করব। তো এটা কিন্তু তখন থেকে চালু করতে হবে যখন আপনার কোনো কিছু নেই, সেটাকে আমরা বলি প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। আচ্ছা, প্রাইমর্ডিয়াল প্রিভেনশন বলতে আমার কোনো রিস্ক ফ্যাক্টর নেই, আমার সুগার নেই, আমার প্রেশার নেই, আমার ওজন ঠিক আছে, আমার অন্যান্য কোনো সমস্যা নেই, হার্টের সমস্যা নেই, আমি হেলদি, অল ইন অল আমার সব ব্লাড প্যারামিটার্স নর্মাল আছে। তার মানে এটা না দ্যাট আই এম ইমিউন টু এনিথিং, আমি সব খেয়ে হজম করতে পারবো। আমাকে তবুও কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, খাবার দাবার আমাকে মেনটেন করতে হবে, আমার ঘুম ঠিক রাখতে হবে, এক্সারসাইজ ঠিক করতে হবে, অন্যান্য জিনিস করতে হবে, যেন আমার এই রিস্ক ফ্যাক্টরগুলো ডেভেলপ না হয়। আদারওয়াইজ আমি যদি কেয়ারলেস অ্যাপ্রোচ যদি মেনটেন করছি, আলটিমেটলি কিছুদিন পর আমার সুগার হবে, কিছুদিন পর আমার প্রেশার হবে, কিছুদিন পর তারপর গিয়ে আমার হার্টের সমস্যা, অন্যান্য সমস্যা হবে, একটা পাটে দেখা দেবে। ইয়েস, তো তার জন্যই দ্য কনসেপ্ট অফ প্রাইমর্ডিয়াল ইম্পর্টেন্স ইজ ইম্পর্টেন্ট। ক্যাচ হোল্ড অফ দ্য রিস্ক ফ্যাক্টর বিফোর ইট ইমার্জেস, মানে কোনো কিছু রিস্ক ফ্যাক্টর বলতে আমরা কি বোঝাচ্ছি, সুগার, প্রেশার, ওগুলো ঠিক, কোলেস্ট্রল, এগুলো আসার আগেই আপনি সংযত হন, সো দ্যাট এই রিস্কগুলো আর আসবে না। আচ্ছা, আলটিমেটলি দ্যাট ইজ দ্য কনসেপ্ট। তো তার জন্য ডায়েট এরকম না যে আমার কোনো হার্ট ডিজিজ আছে বা আমার সুগার আছে, আমার প্রেশার আছে, তার জন্য আমার কোনো স্পেসিফিক ডায়েট নিতে হবে, ওরকম না। বাই এন্ড লার্জ আমি বলছি, সবার ক্ষেত্রে দেখুন, দিস ইজ লাইক ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল, ঠিক না? একদম সবার জন্য একরকম সম্ভব না, হতে পারে না। কিছু কিছু মডিফিকেশন অবভিয়াসলি দরকার আছে, বাট আই এম টেলিং ইন এ জেনারেলাইজড টার্ম। আপনার ডিজিজ থাক বা ডিজিজ না থাক, ইউ হ্যাভ টু মেনটেন। আচ্ছা, তাহলে এখন স্যার এই যে ফুড হ্যাবিটসের কথা, আমরা ফুড হ্যাবিটস বলতে যেটা বুঝি, প্রায় সময় চিকিৎসকরা বলেন যে অ্যাভয়েড ফাস্ট ফুড, অ্যাভয়েড আজকাল ফ্রাইড ফুডস বলা হয়, ট্রাই টু টেক বয়েলড ফুডস, সেদ্ধ খাবার ভালো শরীরের জন্যে। তো এছাড়া আর কি কনসেপ্ট আছে? এখন যারা সুগার লেভেল বেশি বেড়ে যাচ্ছে তাদেরকে মিষ্টি খেতে না করা হচ্ছে, বলা হচ্ছে ফাইবার ডায়েট বেশি নেওয়ার জন্য যাদের কনস্টিপেশন আছে বা এইসব ধরনের, বা পেটে কোনো সমস্যা আছে, ইভেন কি যারা ডায়াবেটিসের রোগী যারা, তাদেরকে বলা হচ্ছে। সো এগুলো তো কমন কনসেপ্ট, এগুলো অনেকেই জানে, জেনেও ডেইলি লাইফে মেনটেন করতে পারে না যতক্ষণ না কোনো রোগ শোক হচ্ছে। রোগ হলে রোগী হিসেবে ট্রিট করে যে খাবারের যে কিছু স্পেসিফিক ডায়েট চার্ট মেনটেন করা হয়, সেটা নর্মালতে কেউ করে না। তো কোন জায়গাগুলো আপনার মনে হয় এই চেঞ্জেসগুলো আনা উচিত, বা এই ধরনের কোনো আপনাদের কোনো ডায়েট চার্ট আপনারা রেডি করেন কিনা? ওকে, দেখুন, ডায়েটের ব্যাপারে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। কোয়ালিটি অফ ফুড ইজ ইম্পর্টেন্ট, আপনি কি খাচ্ছেন, আচ্ছা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, রাদার দেন কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা ততটুকু ইম্পর্টেন্ট না, কেউ নিজের স্টমাক থেকে অনেক বেশি খেতে পারে না, সবার স্টমাকের একটা ক্যাপাসিটি আছে, রাইট? তো কোয়ালিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ড, আপনি কখন খাবার নিচ্ছেন, দ্যাট ইজ অলসো মোর ইম্পর্টেন্ট ইভেন দ্য কোয়ালিটি অলসো। ওকে, কখন খাবার নিচ্ছেন, ওয়েন। আচ্ছা, যেমন আমি আপনার এক্সাম্পল দিচ্ছি, দিস ইজ নট মাই পার্সোনাল থিং, দিস ইজ অল দিস
আই এম টকিং ফ্রম রিসার্চ পার্সপেক্টিভ, যেটা রিসার্চে দেখা গেছে। সাপোজ কাউকে দেওয়া হয়েছে খাবার দুপুর 2টোর সময়, সেম কোয়ান্টিটি, সেম কোয়ালিটি, সেম কম্পোজিশন অফ ফুড। আচ্ছা, আবার সেই খাবারই দেওয়া হয়েছে রাত্রিবেলা 11টার সময়। আচ্ছা, ঠিক আছে, সেম পার্সন। দুপুর 2টোর সময় খাবার খেলে যতটুকু সুগার রেইজ হবে, ব্লাড সুগার রেইজ হবে, রাত্রিবেলা 11টার সময় সেম খাবার খেলে কিন্তু তার থেকে অনেক বেশি ব্লাড সুগার রেইজ হবে। আচ্ছা, খাবারের কোয়ালিটি কোনো চেঞ্জ হয়নি, সবকিছু সেমই আছে, সবকিছু কোয়ান্টিটি সেম, কোয়ালিটি সেম। যা যা খাবারে সাপোজ কেউ ভাত খাচ্ছে বা তার সঙ্গে সবজি নিচ্ছে বা ডাল নিচ্ছে, কোয়ান্টিটি ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ, এভরিথিং যা ক্যালোরি যতটুকু ইনপুট সেই ইনপুট হচ্ছে, কিন্তু জাস্ট টাইমিংটা চেঞ্জ করা হলো। আচ্ছা, একটা দুপুরবেলা আর একটা লেট নাইট। আচ্ছা, কিন্তু দেখা গেছে লেট নাইট ফুড যখন নেওয়া হচ্ছে, ইয়োর সুগার লেভেল ইনক্রিজেস মাচ মাচ হাইয়ার। আচ্ছা, তো সেটাকেই বলা হয় সার্কেডিয়ান রিদম। তো সার্কেডিয়ান রিদম হচ্ছে একটা কনসেপ্ট। এটা বেসিক্যালি একজন ইন্ডিয়ানই আছেন, ডক্টর সচিন পান্ডা। সো হি ইজ এন ইন্ডিয়ান। তো উনি ইউএসএ আছেন, উনি এটা নিয়ে অনেক রিসার্চ করছেন লাস্ট 20 years। ওকে। উনি যেটা বলছেন, ইনফ্যাক্ট নট অনলি হিজ, দিস ইজ নাও হ্যাজ কাম ইন টু দ্য মেডিকেল কমিউনিটি অলসো, যে আমাদের শরীরে কিন্তু অনেক, আমাদের বাইরে যেমন একটা ক্লক আছে, ঘড়ি আছে, একদম দেখাচ্ছে কটা বাজছে, এখন যেমন 3টে বাজে, 2:30 বাজে, তেমন আমাদের শরীরেও কিন্তু বিভিন্ন ক্লক আছে। আচ্ছা, ব্রেইনে একটা ক্লক আছে, লিভারে একটা ক্লক আছে, হার্টে একটা ক্লক আছে, ইনসুলিন প্যানক্রিয়াসে একটা ক্লক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে শরীরের বিভিন্ন যে অর্গান আছে, ডিপেন্ডিং অন টাইম ফ্রেম অফ দ্য ডে, একটা পার্টিকুলার টাইম ফ্রেমে কিন্তু সেই অর্গানটা সব থেকে বেটার কাজ করছে। আচ্ছা, সাপোজ আই এম গিভিং এন এক্সাম্পল অফ ইনসুলিন। ইনসুলিন আমরা জানি একটা হরমোন, যেটা প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। তো ইনসুলিন তৈরি হয় ইন রেসপন্স টু ফুড। আপনি যখনই খাবার খাচ্ছেন, স্পেশালি শর্করা খাবার খাচ্ছেন, কার্বোহাইড্রেট খাবার খাচ্ছেন, তার রেসপন্সে ইনসুলিন তৈরি হয় ফ্রম প্যানক্রিয়াস থেকে। তো এই প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন তৈরি হয় সেটাও কিন্তু ইজ আন্ডার সার্কেডিয়ান রিদম। আচ্ছা, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন যেটা তৈরি হয় দিনের বেলা একটু বেশি তৈরি হয়, রাত্রিবেলা একটু কম তৈরি হয়। আচ্ছা, অটোমেটিক্যালি। ওকে। তো তার জন্য আপনি যখন সেম খাবার খাচ্ছেন দিনের বেলা, আপনার ইনসুলিন সিক্রেশন রিলেটিভলি নর্মাল থাকছে, সেটা সুগারকে কন্ট্রোলে রাখছে, দিনের বেলা করছে বেশি। হ্যাঁ, কিন্তু সেম খাবার যখন আপনি লেট নাইট খাচ্ছেন, তখন ইনসুলিন কম হয়ে যাচ্ছে, কম তৈরি হচ্ছে। যেহেতু ইনসুলিন কম তৈরি হচ্ছে, আপনার সুগারটা ততটুকু কন্ট্রোল থাকছে না, বেড়ে যাচ্ছে। আচ্ছা, এন্ড আলটিমেটলি সুগার ইজ এ টক্সিক সাবস্টেন্স, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমাদের ব্লাড স্ট্রিমে নর্মালি সুগার থাকা দরকার 80 to 100 ইন দ্যাট রেঞ্জ, ওরকম মিলিগ্রাম পার্সেন্ট। তার মানে এটা যদি অ্যাবসলিউট কোয়ান্টিটিতে আপনি দেখতে চান, 2 টিস্পুন অফ সুগার। আচ্ছা, 2 টিস্পুন আছে না, চায়ের চামচে 2 চামচ চিনি যত আসবে, এটা আমাদের শরীরে কতটুকু ব্লাড আছে, অ্যারাউন্ড 5 to 6 লিটার্স। তো 2 চামচ চিনি আপনি সেটাতে ঢেলে দিলেন 6 লিটারে, তো সেটাতে আপনার ব্লাড সুগার আসবে 80 to 100। আচ্ছা, ইন দ্যাট রেঞ্জ। ওকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শরীরে কিন্তু 80 to 100 ব্লাড সুগার থাকছে না, বেশি থাকে। ইটস মাচ মোর দেন দ্যাট, 2 টাইমস, 150, 160। আমরা হয়তো বা ডায়াবেটিক না, আই মে নট বি ডায়াবেটিক, ওকে, হয়তো বা আপনিও ডায়াবেটিস না, ঠিক। কিন্তু এখন যদি আপনার খাওয়ার পর আপনি সুগার দেখছেন, আপনার সুগার হয়তো বা 100 থাকবে না, ইট উইল বি 150, 160, 180, 200 অলসো। আচ্ছা, আপনি এটা জানতেই পারছেন না, কারণ আমরা তো সবসময় সুগার দেখছি না। ইটস নট পসিবল। তো অ্যাক্সিডেন্টলি কোনো ভাবে অন্য কোনো সমস্যার জন্য আজকাল দেখা হচ্ছে। তো আমার বলার মানে হোয়াট আই এম ট্রাইং টু কনভে ইজ দ্যাট খাবার কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট ডেফিনেটলি, কিন্তু তার সঙ্গে টাইমিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখা গেছে রিসার্চে, এটা ফেমাস রিসার্চ হয়েছিল ইটালিয়ান সাইক্লিস্ট। আচ্ছা, তো দে ওয়্যার ডিভাইডেড ইনটু 2 গ্রুপস, অ্যান্ড দিজ আর এলিট সাইক্লিস্ট, দে আর প্রফেশনাল সাইক্লিস্ট। আচ্ছা, তার মধ্যে প্রথম গ্রুপকে বলা হয়েছিল কি আপনি 12 আওয়ার্স উইন্ডোতে খাবার খান, মানে আমরা নর্মালি যেটা খাই, ঠিক 12 ঘন্টা পর। হ্যাঁ, 12 ঘন্টার মধ্যে খাই, অনেকে আবার তার থেকেও বেশি হয়। সাপোজ সকালে 8টার সময় খাচ্ছে, লাস্ট মিল নিচ্ছে রাত্রিবেলা হয়তো 12টা। আচ্ছা, তো এটা কতটুকু উইন্ডো হলো? আচ্ছা, অনেক বেশি হয়ে গেল। 8টা থেকে 12টা প্রায় 16 আওয়ার্স। তা আমি মনে করছি আমাদের এখানে মোস্ট অফ দ্য পিপল আর ফলোইং দিস উইন্ডো,
আচ্ছা, অন এন অ্যাভারেজ। ঠিক সকাল 8টার সময় প্রথম মিল, লাস্ট মিল প্রবাবলি 10, 11, 12 সামথিং লাইক দ্যাট, ওরকমই যাচ্ছে। তো ইয়োর ইটিং উইন্ডো ইজ অলমোস্ট 12 to 16 আওয়ার্স। তো আমাদের এই যে ইটালিয়ান সাইক্লিস্টের যেটা রিসার্চ হয়েছিল সেটাতে ফার্স্ট গ্রুপকে বলা হয়েছিল আপনি ওরকম 12 আওয়ার্স বা 14 আওয়ার্স উইন্ডোতে খান। আচ্ছা, আর অন্য গ্রুপকে বলা হয়েছিল আপনি সকালে 10টার সময় খান আর বিকেলবেলা 6টার সময়, লাস্ট মিল শুড বি অ্যাট 6 o'clock, ওকে, সন্ধ্যে 6টা। তার মানে ইটিং উইন্ডো হচ্ছে 8 আওয়ার্স, ওকে, ঠিক না? 10 o'clock তারপর আর কোনো খাবার নেই। আচ্ছা, ইনফ্যাক্ট আই ফলো দি সেম থিং। আচ্ছা, হ্যাঁ, ওকে, সো এটাতে ইটিং উইন্ডো হচ্ছে 8 আওয়ার্স, ওকে। আর প্রথম গ্রুপে ইটিং উইন্ডো ছিল 16 আওয়ার্স। আচ্ছা, দুটো গ্রুপকেই কিন্তু সেম খাবার দেওয়া হয়েছিল, সেম ক্যালোরি, সেম কোয়ান্টিটি, এভরিথিং সেম। কিন্তু আফটার ফিউ মান্থস যখন টেস্ট করা হলো দেখা গেল যে ফার্স্ট গ্রুপ যার ইটিং উইন্ডো অনেক বড় ছিল, অনেক লম্বা ছিল, লাস্ট মিল ওয়াজ কোয়াইট লেটার পার্ট ইন দ্য ডে, দে হ্যাড গেইন মাচ মোর ওয়েট। আচ্ছা, অ্যান্ড ওদের ইনফ্লেমেশন বডিতে ব্লাড যেগুলো প্যারামিটার ছিল দে ওয়ার অলসো মাচ মোর ডিরেঞ্জড। ওদের ব্লাডে ইনফ্লামেশনের পরিমাণ, শরীরে ইনফ্লেমেশন বেশি ছিল। অ্যান্ড নাওয়াডেজ উই কনসিডার ইনফ্লেমেশন ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর অল দ্য ক্রনিক ডিজিজেস। ওকে, তো ইনফ্লেমেশন বলতে আমি কি বোঝাচ্ছি হয়তোবা অনেকেই বুঝতে পারবেন না। হোয়াট ইজ ইনফ্লেমেশন? ফুলে যাওয়া বেসিক্যালি, কোথায় ফুলে যাওয়া? সামথিং লাইক দ্যাট। সাপোজ আপনি চোট পেলেন, সাপোজ আপনি প্যাডে ঠুকতে যাচ্ছেন, ইট হ্যাজ হার্ট ইয়োর ফিঙ্গার, আপনি চোট পেলেন, তো তার জন্য কি হবে, আপনার আঙ্গুলটা একটু ফুলে যাবে, একটু রেডনেস আসবে, পেইন হবে, সোয়েলিং হবে, একদম, হ্যাঁ, একদম, লস অফ মুভমেন্ট করলে ব্যথা হবে। সো দ্যাট ইজ বেসিক্যালি ইনফ্লেমেশন। আচ্ছা, সবটা ফ্যাক্টর মিলিয়ে ইনফ্লেমেশন। ইয়েস, ওকে। ইনফ্লেমেশন ইজ বেসিক্যালি হেল্পফুল, কারণ এটাতে টেম্পারেচার বাড়ছে কিসের জন্য? কারণ আমার যে ইনজুরি হয়েছে, টেম্পারেচার বডি ট্রাইজ টু প্রিভেন্ট এনি ইনফেকশন। এখন আমার এখানে ইনজুরি হয়েছে, ব্যাকটেরিয়া তো আমাদের চারপাশে সব জায়গায় আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ডিফারেন্ট অর্গানিজম, একদম। তো এটাতেও গিয়ে কলোনাইজ করবে, ওখানেও যাবে, এখান থেকে সেপটিক হওয়ার সম্ভাবনা আছে। তো বডি ট্রাইজ টু প্রিভেন্ট দ্যাট বাই রেজিং দ্য টেম্পারেচার। আচ্ছা, তার জন্য এটা ফুলে যায়, তার জন্য এটা টেম্পারেচার বেড়ে যায়, রেডনেস হয়ে যায়, সো দ্যাট যে অর্গানিজম যেটা এখানে গিয়ে মানে কলোনাইজ হচ্ছে, অর্গানিজম যেন মানে সার্ভাইভ করতে না পারে। আচ্ছা, সো দ্যাট ইজ দ্য বডিজ ডিফেন্স মেকানিজম where the inflammation is preventing any infection and sepsis consequently. তো এটা শর্ট টার্মের জন্য ইজ গুড। ওকে, এনি ট্রমা অর ইনফেকশন দ্যাট ইনফ্লেমেশন কাজ করছে। আচ্ছা, ইন শর্ট টার্ম ইজ গুড ফর হেলথ। আচ্ছা, মানে কি একদিন ব্যথা পেলাম, কয়েকটা দিন থাকলে, 1-2 দিন থাকলে কমে গেল, ঠিক আছে। কিন্তু এই ইনফ্লেমেশনটা কিন্তু আমাদের শরীরের ভেতরে হচ্ছে। আচ্ছা, বাইরের ইনফ্লেমেশন আমরা দেখতে পাচ্ছি, ভেতরেটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাইরের ইনফ্লেমেশন, ব্যথা হচ্ছে, আঙ্গুল ফুলে গেছে, সোয়েলিং হয়েছে, রেডনেস হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ভেতরের, হার্টের ভেতরের, রক্তনালীর ভেতরের, ব্রেইনের মধ্যে, লিভারের মধ্যে, কিডনির মধ্যে যে ইনফ্লেমেশন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। উই আর নট সিইং দ্যাট। ওকে, অ্যান্ড দিস ক্রনিক ইনফ্লেমেশন যখন এটা মানে ইট গোজ অন ফর days and weeks and months and years together, this chronic inflammation is only causing the diseases, right from heart disease, stroke, obesity, fatty liver, even cancer. Cancer is also considered secondary to chronic inflammation. আচ্ছা, বুঝতে পারছেন? তো শরীরের ভেতরের ইনফ্লেমেশন যে আমরা বুঝতে পারছি না, এটা বোঝার জন্য কিছু কিছু টেস্ট আছে। যেমন আমরা ব্লাডে কিছু টেস্ট দেখছি, যেমন সিআরপি এন্ড অন্যান্য জিনিস আছে। কিন্তু আলটিমেটলি কিসের জন্য ইনফ্লেমেশন হচ্ছে, এটা তো প্রশ্ন আসবে না। একটা তো যেটা আমি বললাম, কোয়ান্টিটি, দ্যাট টাইমিং অফ দ্য ফুড ইজ ইম্পর্টেন্ট। ওকে, আমি যেটা এক্সাম্পল দিলাম ইটালিয়ান সাইক্লিস্টের, ঠিক, মানে আমি কতটা উইন্ডোতে খাচ্ছি, 8 ঘন্টা উইন্ডোর মধ্যে খাওয়াটাই আমার বেস্ট। ইফ ইউ শর্টেন ইয়ার ইটিং উইন্ডো, সাপোজ আপনি 6 ঘন্টা বা 8 ঘন্টার উইন্ডোতে খাচ্ছেন, বেসিক্যালি কি হচ্ছে, ইউ আর গিভিং রেস্ট টু ইয়ার গাট। আপনার যে পেট আছে, আপনার যে ইন্টেস্টাইন আছে, লিভার আছে, গল ব্লাডার আছে, স্টমাক আছে, দে অলসো রিকোয়ার রেস্ট। আমাদের যেমন রেস্টের দরকার হয়, ঠিক ওদেরও রেস্টের দরকার। এখানে আমি একটা মিথ একটু আপনার থেকে ভেঙে নিই তাহলে। এই যে আমি যদি 8 ঘন্টা উইন্ডোতে খাচ্ছি, তাহলে আমার তো বাকি সময়টা পুরোটাই খালি পেট থাকছে। এখন এই যে বলা হয় বেশিক্ষণ খালি পেটে থাকা ভালো না, পেটে খালি থাকলে তখন কিছু সিক্রিয়েশন হয়, কিছু বা পেটের মধ্যে কিছু সিক্রিয়েশন হয়, সেখানে সেগুলো
পেটের যেগুলো অর্গানস আছে সেগুলো ক্ষতি করে, তাহলে এগুলো কি মানে ভুল ধারণা? ইয়েস, ডেফিনেটলি। এটা আগে বলা হতো যে ওরকম, ইনফ্যাক্ট ডক্টরস অলসো অ্যাডভাইজেস আপনি ফ্রিকোয়েন্টলি খাবার খান, ফ্রিকোয়েন্টলি খাবার খান, খালি পেটে থাকবেন না। বাট দ্যাট ইজ এ রং কনসেপ্ট। আচ্ছা, যতই আপনি ফ্রিকোয়েন্টলি খাবার, আপনি নিজের উপর ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, যতই আপনি ফ্রিকোয়েন্টলি খাবার খাবেন, সাপোজ আপনি আপনার কোয়ান্টিটিটা সেম রাখছেন, আচ্ছা, অল ওভার 24 আওয়ার্স আপনার কোয়ান্টিটিটা সেম আছে, কিন্তু আপনি ভেঙে ভেঙে খাচ্ছেন। আর আরেকটা সিনারিও আছে যেখানে আপনি কোয়ান্টিটি সেম আছে, কিন্তু আপনি শুধু দুটো মেজর মিল নিচ্ছেন, অ্যান্ড দে আর লাইক 6 to 8 hours অ্যাপার্ট। তো এটাকে বলা হয় টাইম রেস্ট্রিক্টেড ইটিং, TRE। আচ্ছা, আর আমি যেটা এক্সাম্পলটা দিলাম ইটালিয়ান সাইক্লিস্টের, বেসিক্যালি দে হ্যাভ টেস্টেড দ্য কনসেপ্ট অফ TRE, টাইম রেস্ট্রিক্টেড ইটিং, যেখানে আমাদের ইটিং যেটা উইন্ডো থাকে, ইটিং উইন্ডোটা কম্প্রেস থাকে, অ্যান্ড ফাস্টিং উইন্ডো ইজ প্রলংড। আচ্ছা, তো সেটাতে নট অনলি ইউ লুজ ওয়েট, বাট ইউ ডিক্রিজ ইয়ার লেভেল অফ ইনফ্লেমেশন। আচ্ছা, যেটা আমি বলছিলাম, ইনফ্লেমেশন বলছিলাম, ইনফ্লেমেশন ইজ দ্য রুট কজ বিহাইন্ড অল দ্য ক্রনিক ডিজিজেস। আচ্ছা, অল দ্য ক্রনিক ডিজিজেস। সো ইফ ইউ ক্যান, আপনি যদি আপনার ইটিং উইন্ডোকে কম্প্রেস করতে পারছেন, দেন ইউ লুজ ওয়েট, ইউ লুজ ইয়ার বেলি ফ্যাট, অ্যান্ড বেলি ফ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। আমরা সব মানে আপনি রাস্তায় যান, ইনফ্যাক্ট আউট অফ 100 people, I think 70-80 people will be having belly fat. এটা আমাদের দেশের এই প্রান্তে এটা আরো বেশি আছে। ইয়েস, আমরা প্রচলিত কথায় বলে থাকি ভাত খাই বলে আমাদের পেট ফোলা। ইটস ওয়ান অফ দ্য রিজন। ওকে, ওয়ান অফ দ্য রিজন। ওকে। তো এই বেলি ফ্যাট যেটা, অ্যাকচুয়ালি এটা একটা টার্ম আছে, আপনি যেটা বলছিলেন আমাদের এই সব জায়গায় এত অঞ্চলে বা আমাদের ভারতবর্ষে হার্ট ডিজিজ কেন এত প্রিভ্যালেন্ট, ওয়ান অফ দ্য রিজন ইজ বেলি ফ্যাট। আচ্ছা, কারণ বেলি ফ্যাট, ভুঁড়ি যেটা আছে, ভুঁড়িতে যেটা ফ্যাট থাকে, দিস আর ভেরি টক্সিক। আচ্ছা, এটা থেকে অনেক সাইটোকাইন তৈরি হয়। কোভিডের সময় আপনি নিশ্চয়ই শুনে থাকবেন সাইটোকাইন স্টর্ম, পেশেন্ট সাইটোকাইন স্টর্মে মারা গেছে। কোভিডের জন্য কিন্তু পেশেন্ট মারা যাবে না। যখনই সাইটোকাইন, মানে সাইটোকাইন বেসিক্যালি একটা কেমিক্যাল সাবস্টেন্স, আচ্ছা, যেটা বিভিন্ন আমাদের যেটা ভুঁড়ি থাকলে, এক্সেসিভ বেলি ফ্যাট থাকলে সেটা থেকে এটা তৈরি হয়, যেমন ইন্টারলিউকিন 6, TNF আলফা, অনেক কিছু, এটা সাইন্টিফিক টার্ম আমি বলছি না। ওকে। তো বেসিক্যালি এটা কেমিক্যাল মিডিয়েটেড, যেটা এক্সেসিভ বেলি ফ্যাট থাকলে সেটা থেকে তৈরি হয়। আচ্ছা, এটা থেকে ইনফ্লামেশন তৈরি হয়। ওকে, এটা থেকে ইনফ্লামেশন তৈরি হয় ইনার অর্গানসগুলোতে। ওকে, ব্লাড ভেসেল ইনফ্লামেশনের জন্যই কিন্তু ব্লকেজ আসে, হার্টে ব্লকেজ আসে। ইট ইজ, আজকাল, আগে আমরা ভাবতাম কোলেস্ট্রল ইজ দ্য cause behind blockage. Actually, cholesterol is not exactly the cause behind blockage. আচ্ছা, কোলেস্ট্রলটা যখন ড্যামেজ হয়, আচ্ছা, then only it causes the blockage. আমার কথাটা বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। এই যে বলা হচ্ছে স্যার, মানে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারিড, এগুলো মানে হার্ট ব্লকেজের এটা একটা প্রধান কারণ। তাহলে আপনি বলছেন কোলেস্ট্রলটা ড্যামেজ হলে? ইয়েস, when কোলেস্ট্রল, দেখুন কোলেস্ট্রল হচ্ছে আমাদের শরীরের এমন একটা সাবস্টেন্স, বেসিক্যালি এটা একটা স্টেরয়েড। হ্যাঁ, এটা থেকে অনেক জিনিস তৈরি হয়। কোলেস্ট্রল, আমাদের ব্রেইন যেটা আছে, ব্রেইনের 40 to 50% ইজ কোলেস্ট্রল, মেড অফ কোলেস্ট্রল। আমার ব্রেইনের জন্য কোলেস্ট্রল খুব ইম্পর্টেন্ট, নার্ভের ফাংশনের জন্য কোলেস্ট্রল খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তার জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় কোলেস্ট্রল মেডিকেশন নিলে অনেকেরই ডিমেনশিয়া তৈরি হয়, কারণ কোলেস্ট্রল কমে যায়। কারণ আমাদের ব্রেইনের ফাংশনের জন্য কোলেস্ট্রল খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের যত নার্ভের ফাংশন আছে, নার্ভের যেটা কাভারিং আছে, যেটাকে আমরা বলি মাইলিন শীট, নার্ভের একটা কাভারিং থাকে, যেটাতে ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো মানে প্রোপাগেট হয়। আচ্ছা, তো সেটা কিন্তু কোলেস্ট্রল দিয়ে তৈরি। আচ্ছা, কোলেস্ট্রল থেকে বাইল, পিত্ত তৈরি হয়, হ্যাঁ, বাইল তৈরি হয়। কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। ওকে, হ্যাঁ, তাহলে কোলেস্ট্রল আমরা জানতাম শুধুই খারাপ, কোলেস্ট্রল তো অনেক কিছুর জন্য প্রয়োজন। কোলেস্ট্রল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ। কোলেস্ট্রল থেকে বিভিন্ন গোনাডাল হরমোন, সেক্স হরমোন তৈরি হয়, যেমন মেলদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। ওকে, তো কোলেস্ট্রল হ্যাজ সো মেনি রোলস। তো এখানে স্যার এই যে কন্ট্রোল, কোলেস্ট্রল কন্ট্রোল রাখাটা, আপনি যেটা বলছেন ড্যামেজ করলে তাহলেই, মানে ড্যামেজ হলে তাহলেই ক্ষতি হয়, তাহলে কোলেস্ট্রলকে কন্ট্রোল রাখা আর ড্যামেজ হয়, এটা পার্থক্যটা কোন জায়গায় স্যার? ইয়েস, এটা আমরা অ্যাকচুয়ালি আমরা যখন লিপিড প্রোফাইল, কোলেস্ট্রলের পরীক্ষা যখন করছি, ইনফ্যাক্ট এখন আমরা বলি যে
20 বছর বয়স থেকেই কোলেস্ট্রল টেস্ট করাটা ইম্পর্টেন্ট, সুগার কোলেস্ট্রল করাটা ইম্পর্টেন্ট, কারণ এখন হার্ট অ্যাটাক 25 বছরেও হচ্ছে, ওরকম না যে 20 বছর ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড ইউ নট বি কেয়ারফুল অ্যাবাউট এনিথিং, ওরকম না। তো কারো বয়স যদি 20 বছর হয়, 20 বছর বয়স থেকেই অন্তত পক্ষে 5 বছর একবার করাটা ইম্পর্টেন্ট, যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে। যদি নর্মাল থাকে, আফটার 5 years ইউ ডু ইট ওয়ান্স এগেইন। আর 30 বছর বয়স থেকে তো প্রতি বছরই করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কিন্তু ফ্যামিলিতে যদি ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে সুগার বা হার্টের ডিজিজ বা অন্যান্য সমস্যা, তখন আরও একটু হাই ফ্রিকোয়েন্সিতে করলে বেটার। তো কোলেস্ট্রল কমন টেস্ট, সাধারণত আমরা ফাস্টিংই করি। তো কোলেস্ট্রলে যখনই আপনার কাছে রিপোর্ট আসে, কোলেস্ট্রলের অনেক প্যারামিটার্স আমরা দেখতে পারি। তার মধ্যে একটা থাকে টোটাল কোলেস্ট্রল, একটা থাকে এলডিএল কোলেস্ট্রল, একটা থাকে এইচডিএল কোলেস্ট্রল, একটা থাকে ট্রাইগ্লিসারাইড। তো তার মধ্যে টোটাল কোলেস্ট্রল ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ, ইউ ক্যান কিপ ইট অ্যাসাইড, ওটা তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি রিপোর্টে শুধু টোটাল কোলেস্ট্রল আছে, আর কিছু নেই, কারণ পেশেন্ট ভাবে কোলেস্ট্রল টেস্ট করব, তো ল্যাব থেকে শুধু টোটাল কোলেস্ট্রল করে দিচ্ছে, আর ওই রাইট সাইডের নরমাল রেঞ্জটা দেখে নিলাম কমে আছে, বাস হয়ে গেল। রাইট সাইডের রেঞ্জে আপনি মানে ইউ ক্যান ফরগেট অ্যাবাউট ইট। ওকে, হ্যাঁ, বিকজ দ্যাট রেঞ্জ ইজ টোটালি, কি বলবো, ইটস নট ইনকারেক্ট। ঠিক আছে, ইটস নট ইনকারেক্ট, ইটস ইনকারেক্ট। আচ্ছা, ইটস ইনকারেক্ট, ইটস ইনকারেক্ট। হ্যাঁ, তো টোটাল কোলেস্ট্রল যেটা আছে, ইউ ক্যান কিপ ইট অ্যাসাইড, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট এট অল। ওকে, তাহলে দেখবো কোনটা স্যার? ইয়েস, ভেরি গুড কোয়েশ্চেন। আপনি দেখবেন ট্রাইগ্লিসারাইড আপনার কত আছে। আচ্ছা, ট্রাইগ্লিসারাইড কত আছে অ্যান্ড আপনার এইচডিএল কত আছে। ওকে, তো ট্রাইগ্লিসারাইড ট্রাই টু কিপ ইট লেস দেন 100। ওকে, কিন্তু আমি যতজনই পেশেন্ট দেখছি, এভরিবডিজ ট্রাইগ্লিসারাইড ইজ 200, 300, 400, কারো কারো তো মোর দেন 500ও আছে। ওকে, তো ট্রাইগ্লিসারাইড শুড বি কেপ্ট লেস দেন 100, লেস দেন 80 হলে আরও বেটার। তো কারণ ট্রাইগ্লিসারাইড ইজ ওয়ান অফ দ্য মেজর রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ অ্যান্ড হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক। ওকে, আগে আমরা ভাবতাম যে এলডিএল কোলেস্ট্রল, সবাই জানে এলডিএল কোলেস্ট্রল ইজ এ ব্যাড কোলেস্ট্রল, এইচডিএল কোলেস্ট্রল ইজ এ গুড কোলেস্ট্রল। তার মানে এলডিএল কোলেস্ট্রল যত কম থাকবে, এইচডিএল কোলেস্ট্রল যত বেশি থাকবে, তত বেটার। আসলে কিন্তু এলডিএল কোলেস্ট্রল ইজ not that important a risk factor in comparison to triglyceride. ট্রাইগ্লিসারাইডের রিস্ক ইজ 80%, মানে কারো যদি ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, হিজ রিস্ক অফ হ্যাভিং হার্ট ডিজিজ অর স্ট্রোক ইজ 80% or more. কিন্তু কারো যদি এলডিএল বেশি থাকে, হিজ রিস্ক অফ হ্যাভিং এইসব যে ডিজিজ ইজ 30% or more. তো কোনটা বেশি, 80% বেশি না 30% বেশি? ঠিক 80% বেশি, ডেফিনেটলি 80% বেশি। তো তার জন্য আমাকে যদি লিপিড কোলেস্ট্রলের টেস্ট করতে হয়, সবগুলো প্যারামিটার্স দেখাটা ইম্পর্টেন্ট, কিন্তু ট্রাইগ্লিসারাইড দেখাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ট্রাইগ্লিসারাইড স্যার, এটা বেসিক্যালি এটাই যখন ইম্পর্টেন্ট এবং 80% যদি রিস্ক ফ্যাক্টর এটার জন্যই হয়, তাহলে এটা কিসের জন্য হয়? ইয়েস, এবং এটাকে আমি কিভাবে প্রিভেন্ট করব? ভেরি গুড কোয়েশ্চেন। তো ট্রাইগ্লিসারাইডের সঙ্গে আরেকটা জিনিস আমি বলে রাখা বেটার, সেটা হচ্ছে এইচডিএল। আচ্ছা, আপনাকে দেখতে হবে ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল এর রেশিও কত আছে। সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি একটা, আমার ট্রাইগ্লিসারাইড হচ্ছে 100, আচ্ছা, আর আমার এইচডিএল হচ্ছে 50, ওকে, আমার রেশিও হচ্ছে 2:1, isn't it? তো your idea is to keep this ratio as close to 1:1 or even less than 1:1. ওকে, বুঝতে পারছেন? ওকে, আমি আমার এক্সাম্পল দিচ্ছি, মানে 70-60 হলে ভালো। হ্যাঁ, 70-60 হলে ভালো। ধরুন ট্রাইগ্লিসারাইড 70 হলো, রেশিও লেস দেন 1 বলছি। আচ্ছা, রেশিও লেস দেন 1। ইয়েস, আচ্ছা, আমি আমার এক্সাম্পল দিচ্ছি। শুরুতে আমার ট্রাইগ্লিসারাইড ছিল 161, ইট ওয়াজ অন দ্য হাইয়ার সাইড ফিউ ইয়ার্স বিফোর। ওকে, I haven't taken any medicine, আমি কোনো মেডিসিন নিইনি, only lifestyle modification. With that my triglyceride has come to 46. ওকে, only 46. ওকে, আর আমার এইচডিএল শুরুতে একটু কম ছিল, অ্যারাউন্ড 29 এর মতো ছিল, বিকজ অফ লাইফস্টাইল ইট হ্যাজ গন আপ টু 52 or 55. আচ্ছা, এইচডিএল এখন উপরে আছে। ইয়েস, সো মাই রেশিও ইজ লেস দেন 1. লেস দেন 1। বুঝতে পারছেন আমার কথা? একদম, একদম। সো ইওর আইডিয়া ইজ টু কিপ দ্য রেশিও লেস দেন 1. ইফ ইট ইজ লেস দেন 1, ইট ইজ আইডিয়াল। ওকে, সেটা স্যার কিভাবে সম্ভব, মানে কিভাবে করলেন? সেটা আরেকটা জিনিস একটু জেনে রাখি, এই যে 46 আপনি বললেন, আমি কতটুকু নিচে নামতে পারি? মানে নিচে কি আমি 0 অবধি আসতে পারি? 0 আসবে না, যাই করুন আপনি 0 আসবে না, বিকজ 0 ইজ নট কম্প্যাটিবল উইথ লাইফ। ওকে, ফাইন। আর এইচডিএল আমি মানে বাড়লে কতটুকু বাড়তে পারি? সুইট স্পট ইজ 50 to 100. 50 to 100 ইজ সুইট স্পট। ওকে, ফাইন। আর ট্রাইগ্লিসারাইডের জন্য? ট্রাইগ্লিসারাইডের জন্য কিপ ইট লেস দেন 80. ওকে, ট্রাই টু কিপ ইট লেস দেন 80. লেস দেন 80। ওকে, এটা কিভাবে সম্ভব স্যার? লেস দেন 80 যদি আপনি রাখতে পারেন, ইওর রিস্ক অফ heart disease and stroke will come down instantly by more than 50%. ওকে, এটা কি যে কোনো এজের জন্য স্যার? Yeah, it is age, it is irrespective of age. But
অবভিয়াসলি আই এম নট টকিং অ্যাবাউট পিডিয়াট্রিক এজ গ্রুপ, আমি বলছি 18 অ্যান্ড বিয়ন্ড। ওকে, অ্যাজ সিনিয়র সিটিজেন যারা আছে তাদের জন্য ইটস দ্য সেম থিং। ওকে স্যার, কিভাবে সম্ভব স্যার এটা করা? ইয়েস, আপনি কিভাবে করলেন এবং কিভাবে সম্ভব? এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা আবার বলছিলাম কি, আর এই যে রেশিও যেটা ট্রাইগ্লিসারাইড এন্ড এইচডিএল রেশিও, এটা যত এলিভেটেড থাকবে, সাপোজ আমি বলছি লেস দেন 1 ইজ আইডিয়াল, ওকে, এটা যদি মোর দেন 2 থাকে, আমি আমার পেশেন্ট যাদের দেখছি এদের রেশিও জানেন কত থাকে? 10:1, 15:1। ও মাই গড, হাই থাকে, কোয়াইট হাই, ভেরি হাই। ওকে, এটা বেসিক্যালি ইন্ডিকেট করছে যে দেয়ার মেটাবলিজম ইজ নট হেলদি, দে আর হ্যাভিং ড্যামেজ কোলেস্ট্রল বেসিক্যালি। ওকে, এই যে রেশিও যেটা আছে এটা বেসিক্যালি ইন্ডিকেট করছে দেয়ার কোলেস্ট্রল ইজ ড্যামেজড, অ্যান্ড দিস ইজ কজিং, ইট ইজ লাইকলি টু কজ heart disease, not only heart disease, stroke, dementia, fatty liver, even cancer also. Any other disease. So that's why this absolute value of TG, absolute value of HDL আর TG HDL এর রেশিও দেখাটাও ইম্পর্টেন্ট। LDL ডেফিনেটলি, ওটা আমি বলছি না ইম্পর্টেন্ট না, কখনো বলিনি ইম্পর্টেন্ট না। ওকে, it also counts. Yeah, it also definitely counts. Okay. If you can keep it between 100 to 150 is good. কিছু কিছু যেমন জেনেটিক ডিজিজ আছে, যেমন আমরা বলছিলাম 80% ইজ লাইফস্টাইল, কিন্তু কিছু কিছু জেনেটিকও আছে, যেমন স্পেশালি এলডিএল এর ক্ষেত্রে এটাকে বলা হয় ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রোলিমিয়া। আমার একজন পেশেন্ট আছে, তো ওনার বাড়ি ধর্মনগর, তো ওনার বাবা ডক্টর ছিলেন, নাম বলছি না, বললে হয়তো বা চিনবেন, উনি আগে ডাইরেক্টরও ছিলেন এখানে, মানে হেলথ ডাইরেক্টর, অনেক আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, তো ওদের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রোলিমিয়া আছে। ওকে, মানে যার কথা বলছি ওনার ছেলে, হি হ্যাড হার্ট অ্যাটাক এট দ্য এজ অফ 25, অনেক আগে, মানে 20-25 ইয়ার্স আগে, তখন ওরকম হার্ট অ্যাটাক হতো না। আচ্ছা, মানে এখন যেমন রেয়ার কেস ছিল। আচ্ছা, ওর ভাইয়েরও সেম, ওর ভাই 40 ইয়ার্স অলরেডি হ্যাড এ বাইপাস। আচ্ছা, কিন্তু লিনেন থিন, ওরকম না যে মোটা বা অন্য সুগার আছে, ওরকম কিছু নেই। ওনার বাবারও, মানে যিনি ডক্টর ছিলেন, ওনারও বেসিক্যালি ইয়ে হয়েছিল, বাইপাস হয়েছিল, ব্লকেজেস ছিল। ওনার কাকার, ওনারও সেম প্রবলেম আছে। তো দে আর হ্যাভিং ফুল ফ্যামিলি, এটাকে বলা হয় ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রোলিমিয়া, যেটাতে একটা জেনেটিক মিউটেশন থাকে, যেটার জন্য যে এলডিএল কোলেস্ট্রল যেটা, এটা অনেক বেশি থাকে। নর্মালি আমাদের এটা অ্যারাউন্ড সবার ক্ষেত্রে মোটামুটি 100-150 আশেপাশে থাকবে, ওদের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে মোর দেন 1000ও যেতে পারে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে এটা মোর দেন 500, কারো কারো ক্ষেত্রে মোর দেন 1000ও যেতে পারে। তো এটা অ্যাকচুয়ালি জন্মগত, ওদের মানে জন্ম থেকে এদের এই কোলেস্ট্রলটা, এলডিএল কোলেস্ট্রল এত বেশি থাকে, তো এদের অনেক আগেভাগেই মানে হার্টের সমস্যা দেখা দেয়। ওকে, তো দ্যাট ইজ এ জেনেটিক, তো দ্যাট ইজ নট ভেরি কমন, মেবি আউট অফ 1 in 50,000 person ক্যান হ্যাভ দিস। একদম ব্যতিক্রমী একটা, ইট ইজ অ্যান এক্সেপশন, নট এ রুল। ঠিক, আমাদের যে হেলথ, সেটা শুধু যে কার্ডিওভাস্কুলার বা হার্টের ডিজিজ সম্পর্কে আমরা আলোচনা করছি সেটা না, উই আর ডিসকাসিং অ্যাবাউট এভরিথিং। ওকে, আমি লাইফস্টাইল যখন ঠিক করব, ফুড হ্যাবিট ঠিক করব, আমি যখন ঠিক করব, আমার সুগারের কন্ট্রোল থাকবে, আমার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে, আমার ট্রাইগ্লিসারাইড এইচডিএল কন্ট্রোলে থাকবে, আমার হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক আপ টু 80% আমি মিনিমাইজ করতে পারি, আমার স্ট্রোক হওয়ার রিস্ক আমি 40% অর মোর মিনিমাইজ করতে পারি, আমার ক্যান্সার হওয়ার রিস্ক মোর দেন 33% আমি মিনিমাইজ করতে পারি, আমার ডিমেনশিয়া হওয়ার রিস্ক আমি মোর দেন 30% ডিমিনিশ করতে পারি। কারণ এগুলো বেসিক্যালি, হার্ট ডিজিজ ইজ নট অ্যান আইসোলেটেড থিং। ওকে, আমরা মনে করছি না কারো হার্ট ডিজিজ হয়েছে, স্ট্রোক হয়েছে, ক্যান্সার হয়েছে বা অন্য কিছু হয়েছে, এগুলো আইসোলেটেড। বেসিক্যালি এটা সব কিছু কিন্তু ইন্টার রিলেটেড। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আমার অনেক পেশেন্টই আছে যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্টের ডিজিজ আছে, ব্লকেজ হয়েছে, আমি অপারেশন করেছি, আফটার ফিউ ইয়ার্স দ্যাট ডেভেলপড ক্যান্সার। ওকে, হ্যাঁ, সবার ক্ষেত্রে হয়নি। ওকে, কয়েকজন আগে আমি ভাবতাম কিসের জন্য এটা হচ্ছে, দিস আর টোটালি আনরিলেটেড। দেন আই স্লোলি রিয়েলাইজ কি না, অল দিস থিংস আর বেসিক্যালি রিলেটেড থিং। সবার যে হবে তেমন না। আচ্ছা, সবার যে হবে তেমন না, সবার ইয়েতে হয় না। হ্যাঁ, কিন্তু এই হার্ট ডিজিজ বা স্ট্রোক, ওবিসিটি, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া, আর্থরাইটিস, ক্যান্সার, ইভেন few cancers also, all this basically they are related. All those main reason, one of the reason is inflammation, যেটা আমি বললাম আগে, এক্সাম্পল দিলাম। আরেকটা রিজন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আচ্ছা, হ্যাঁ, তো এগুলো হচ্ছে বেসিক্যালি রুট কজ অফ অল আওয়ার ক্রনিক ডিজিজ। কারো যদি ইনফ্লেমেশন বেশি থাকে শরীরে, যেমন ইনফ্লেমেশন কি করে দেখবেন, HSCRP,
আচ্ছা কমন ব্লাড টেস্ট দেখা যায়। তো ইট শুড বি লেস দেন 1. Less than 1 is normal, 1 to 3 is borderline, more than 3 is elevated. So আপনার যদি more than 3 থাকে, that means inflammation is going on in your body. You have to take remedial measures. মানে আপনাকে এটা করতে গেলে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। অনেক পেশেন্ট যাদের আমরা দেখছি হার্ট অ্যাটাক আছে বা অন্যান্য সমস্যা আছে, HSCRP is very high, 30 even 40, very high. এই যে ইনফ্লামেশনের কথা আপনি বলছেন বা এই যে আপনি টেস্টের কথা বললেন, আপনি ধরুন যাদের কোনো শরীরে কোনো সমস্যা আছে, ধরুন ফর এক্সাম্পল ইফ সামওয়ান ইজ ওবেস, বা কারোর যদি লিভার ডিজিজ থাকে বা কারোর যদি কিডনি সমস্যা থাকে, তাহলে কি তাদের শরীরে তো ইনফ্লামেশন হওয়ার চান্সেস বেশি থাকবে? ওকে, এখন এমনিতে নর্মালি খুব হেলদি সুস্থ কিন্তু ওবেস, তাদেরও কি ইনফ্লামেশন হওয়ার চান্সেস আছে? মানে সেখানে ওবেসিটি দেখুন ডিপেন্ড করছে। আমার ওবেসিটি বলতে আমি কি বোঝাচ্ছি? ফ্যাট, এক্সেস ফ্যাট, রাইট। তো এক্সেস ফ্যাট ডিপেন্ড করছে আপনার এক্সেস ফ্যাটটা কোথায় আছে। ওকে, ইজ ইট সাবকিউটিনিয়াস, মানে চামড়ার নিচে আছে, গলায় আছে, চোয়ালে আছে, বা পেছনে আছে, হ্যাঁ হাতে আছে, হ্যাঁ, সো দ্যাট ইজ সাবকিউটিনিয়াস ফ্যাট, যেটা আমরা উই ক্যান পিঞ্চ ইট এন্ড সি হাউ মাচ ফ্যাট ইজ দেয়ার। আচ্ছা, দ্যাট ইজ নট দ্যাট ব্যাড। ওকে, আরেকটা হচ্ছে অ্যাবডোমিনাল ওবেসিটি বা ভুঁড়ি, হ্যাঁ, দ্যাট ইজ এক্সট্রিমলি ব্যাড, যেটা আমি বলছিলাম। আচ্ছা, আরেকটা ফ্যাট হচ্ছে অ্যাক্টোপিক ফ্যাট, মানে নর্মালি আমাদের অর্গান যেগুলো ভেতরে যে অর্গানগুলো আছে, অর্গানে কিন্তু ফ্যাট থাকার কথা না, মানে লিভারে ফ্যাট থাকার কথা না, ওটা তো ফ্যাটি লিভার হয়ে যায়, লিভারে ফ্যাট থাকার কথা না, প্যানক্রিয়াসে ফ্যাট থাকার কথা না, হার্টে ফ্যাট থাকার কথা না, কিন্তু যখনই লিভারে গিয়ে ফ্যাট জমা হচ্ছে, দ্যাট ইজ ফ্যাটি লিভার, দ্যাট ইজ ইভেন ওয়ার্স দেন বেলি। ওকে, মানে ভুঁড়ি থেকেও সেটা ওয়ার্স, আচ্ছা, ফ্যাটি লিভার। তো ফ্যাট যেটা আপনি বলছেন সেটা ডিপেন্ড করছে আমার ফ্যাটটা কোথায় আছে। ওকে, বুঝতে পারছেন? সেই হিসেবে বলে রাখা ভালো। আপনি দিস ইজ এ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন ইউ হ্যাভ রেজড। আমাদের সাউথ এশিয়ান কমিউনিটি আমরা যারা আছি, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আমাদের কিন্তু হয়তোবা আমাদের ততটুকু বডি ফ্যাট নেই, আমাদের হাত পা যেগুলো সরু সরু, খুব একটা ফ্যাট ওটাতে নেই, বাট অল আর হ্যাভিং এ বিগ বেলি, রাইট? তো এটার একটা স্পেসিফিক টার্ম আছে, এটাকে বলা হয় টফি। আমরা যেমন টফি খাই না, একদম, হ্যাঁ, মাঝখানটাগুলো থাকে, না না, নট দ্যাট, টি, ইট ইজ অ্যান অ্যাক্রোনিম, ওকে, শর্ট ফর্ম, ওকে, TOFI, টফি, হ্যাঁ, টফি, থিন অন আউটসাইড, ফ্যাট অন ইনসাইড। ওকে, ওকে, আউটসাইডে মানে আমাদের হাত পা গুলো খুব একটা, হ্যাঁ, কিন্তু ফ্যাট অন ইনসাইড, আমাদের বেলি ফ্যাট আছে, আমাদের লিভারে ফ্যাট আছে, ভেতরে ফ্যাট আছে, হ্যাঁ। অ্যান্ড দিস টফি ইজ অ্যাকচুয়ালি ভেরি ডেঞ্জারাস। অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের সাউথ এশিয়ান কমিউনিটিতে টফি ইজ ভেরি প্রিভিলেন্ট। আপনি বাইরে গেলেও দেখতে পারবেন, অল আর রোমিং অ্যারাউন্ড উইথ টফিস। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি সেই জিনিসটা দেখছেন ইন দ্য পার্সপেক্টিভ অফ ওয়েস্টার্ন কমিউনিটি, ইউরোপ বা USA, ওদের কিন্তু অ্যাবডোমিনাল ওবেসিটি ততটুকু বেশি নেই। ওদের হয়তো বা কারো কারো ফ্যাট আছে, বাট দিস ফ্যাট ইজ জেনারেলাইজড ফ্যাট, ওকে, পুরো শরীরে, মোর অফ এ সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটা আপনি পিঞ্চ করতে পারবেন, আচ্ছা, নট মাচ অফ এ বেলি ফ্যাট। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়, উই আর হ্যাভিং লেস অফ এ সাবকিউটেনিয়াস ফ্যাট, সব ফ্যাট গিয়ে জমা হচ্ছে বেলিতে, and this is extremely toxic, which is causing all the chronic diseases. আপনি যেটা বলছিলেন কি করে আমরা সেটা প্রতিরোধ করব, যেমন হাই ট্রাইগ্লিসারাইড নিয়ে আমরা বলছিলাম, বেলি ফ্যাট যাদের থাকবে ইউজুয়ালি ট্রাইগ্লিসারাইড ওদের বেশি থাকে, আচ্ছা, কারণ এভরিথিং ইজ রিলেটেড, ওকে, ইট ইজ নট অ্যান আইসোলেটেড থিং। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি, একটা হলো আরেকটা তো হবেই, ঠিক। যাদের বেলি ফ্যাট আছে ওদের ব্লাড টেস্ট করলে ট্রাইগ্লিসারাইড বেশি থাকবে, HDL কম থাকবে, রেশিওর বেশি থাকবে, ওদের ইনফ্লেমেশন ব্লাড প্যারামিটার করলে ইনফ্লেমেশন বেশি থাকবে, আচ্ছা। সো অল দিস থিংস আর রিলেটেড। তো প্রিভেন্টিভ হিসেবে বা হাউ ডু আই রিভার্স দ্যাট বেলি ফ্যাট, অনেক ক্ষেত্রে আপনি ইউটিউবে দেখবেন কি বেলি ফ্যাট রিডিউস ইন 7 days, ঠিক, ডু দিস রিডিউস বেলি ফ্যাট ইন 7 days, ওকে, বেলি হ্যাক দেখাচ্ছে, ইয়েস, ক্যান নট হ্যাপেন, ওকে, দিস ইজ জাস্ট এ গিমিক, আর কিছু অ্যাডভার্টাইজিং গিমিক, আর কিছু না, কারণ বেলি ফ্যাট ইজ দ্য ফার্স্ট ফ্যাট টু কাম and it is the last fat to go. Okay, আপনি যখনই আপনার ফ্যাট আপনি ডেভেলপ করছেন না, তখন টিনেজ থেকে শুরু করে, টিনেজে সবাই মোটামুটি রোগা পাতলাই থাকে, যদিও আজকাল সেটা প্রযোজ্য না, কারণ আমরা ছোটবেলায় আমরা সবসময় বাইরে খেলতাম, আজকাল টিনেজরা বা বাচ্চারা বাইরে খেলতে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তো তার জন্য চাইল্ডহুড ওবেসিটি ইজ অলসো ভেরি প্রিভ্যালেন্ট নাওয়াডেজ, রাইট? তো তার জন্য যখনই কেউ মানে অ্যাজ ইউ এজ বিয়ন্ড টিনেজ ইয়ার্স, you tend to develop more fat, activity কমে যায় ন্যাচারালি, তো অ্যাবডোমিনাল ওবেসিটি হয়ে যায়। তো
abdominal obesity is the first thing to come and last thing to go. And it is not overnight phenomenon যে আমি 2 সপ্তাহ কিছু করলাম বা 1 মাস কিছু করলাম এটা চলে যাবে। It is a long term process. Okay, long term process regarding in food intake. Yes, I'm telling that. I'm coming to that. Okay. তো কি করে আপনি এটা, how do you improve your health? Not only reducing belly fat, not only reducing your fat, how do you improve your health as such? আচ্ছা, তার জন্য কয়েকটা জিনিস আপনাকে করতে হবে। I tell it fantastic 10. First is diet. আচ্ছা। Second, avoidance of toxins. Okay. Third, sleep. Okay, avoid of toxins, how sir? Yeah, I'll tell. Yeah. আচ্ছা, I'll come back to that. Okay, you will come back. Okay, fine. Avoid sleep. Fourth, exercise. Fifth, you have to check few parameters. যেমন আপনার সুগার কত আছে দেখতে হবে, প্রি ডায়াবেটিস আছে কিনা দেখতে হবে। সিক্সথ, আপনার ব্লাড প্রেশার কত আছে, ভেরি ইম্পর্টেন্ট। সেভেন্থ, কোলেস্টেরল ট্রাইগ্লিসাইড দেখতে হবে। স্ট্রেস। নাইনথ ইজ অ্যাবডোমিনাল ওবেসিটি কত আছে। আচ্ছা, আনলেস ইউ মেজার সামথিং ইউ ক্যান নট ইমপ্রুভ সামথিং। ওকে, আপনি যদি কোনো জিনিস মেজার করতে পারছেন না, ইউ ক্যান নট ইমপ্রুভ দ্যাট। আচ্ছা, স্বাভাবিক, বুঝতে পারছেন কথাটা? So unless you measure your abdominal obesity, you cannot improve on that. So how do you measure your abdominal obesity? Very simple. It's not a sophisticated thing. কোনো sophistication কিছু দরকার নেই। Just আপনার একটা লাগবে একটা measuring tape. Take a measuring, ফিতে নিন, ফিতে নিয়ে আপনি আপনার পরিধিটা দেখুন at the level of navel, নাভির লেভেলে আপনি দেখুন আপনার ইয়েটা, বাংলা কি বলে ওটাকে? ওকে, টোটালটা, হ্যাঁ, ওয়েস্টের মাপটা, ডায়ামিটার, সারকামফারেন্স আমরা বলি, বাংলা কি বল, পরিধি। ওকে, পরিধিটাই আমরা পরিধি বলি, ঠিক। তো এটা আপনি দেখবেন, ইন কেস অফ মেল ইট শুড বি লেস দেন 35, ইন কেস অফ ফিমেল শুড বি লেস দেন 31। আচ্ছা, 35 31। আপনার ওজন কত আছে সেটা ততটুকু ইম্পর্টেন্ট না, কারণ ওজন ডিপেন্ড করছে আপনার হাইটের উপর। ওকে, সাপোজ একজন 6 ফিট আর একজন 5.5 ফুট, দুজনের মধ্যে যদি ওজন যদি সেমও থাকে, যে 5.5 ফুট আছে ওর কিন্তু ফ্যাট ইজ মোর। ওকে, হ্যাঁ, তো ইট ডিপেন্ডস অন হাইট, দ্য বডি ওয়েট অ্যাজ সাচ। তো বডি ওয়েটটা ততটুকু ইম্পর্টেন্ট না, মোর ইম্পর্টেন্ট ইজ ইয়োর বেলি ফ্যাট, বেলি ডায়ামিটার। তো টেক এ মেজারিং টেপ, আপনি দেখতে পারেন, আপনি বাড়ি গিয়ে দেখতে পারেন whether you fall below 35 or not। 35 মেল হলে 35, less than 35 আর ফিমেলরা less than 31। কিন্তু আমার তো মনে হচ্ছে স্যার 99% বোধহয় এটা ফেল করবে স্যার। Yes, that's what I'm telling। স্যার আমরা we have 5 more minutes। আচ্ছা, আমার অনেক কিছু বলার আছে। ওকে, আমাদের সময়, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। অবশ্যই আপনাকে আরেকদিন চাইবো, কিন্তু আজকে যারা দর্শক বন্ধুরা দেখছেন, এত সুন্দরভাবে আপনি ফুড হ্যাবিটসের কথাটা বললেন, কিন্তু একটা জায়গায় আমার কাছে মনে হয় একটু কনক্লুড করা আমাদের ভালো হবে, যে ফুড হ্যাবিটসটা লিটারালি আপনি কি সাজেস্ট করছেন, টাইমিংটা কতটুকু সাজেস্ট করছেন মেজর মিল এর জন্য? কারণ অনেকেই আছে এই ধরনের ক্যালকুলেশন হয়তো করতে পারবে না, এবং কি ধরনের ফুড ধরুন অ্যাভয়েড করা ভালো, এবং এই ট্রাইগ্লিসারাইডকে কন্ট্রোলে রাখার জন্য কি খাবে সেটা পরের ব্যাপার, কোনগুলো অ্যাভয়েড করা ভালো, কি সাজেস্ট করবেন আপনি? অ্যাভয়েডেন্সের ব্যাপারে দেখুন, সেই জিনিসে অ্যাভয়েড করবেন যেটা বেসিক্যালি প্যাকেটে পাওয়া যায় প্রিডমিনেন্টলি, যেটা ম্যান মেড প্রিডমিনেন্টলি। আচ্ছা, প্রিজার্ভড ফুড যেটা ম্যান মেড, যেটা প্রকৃতিতে পাওয়া যায়, ট্রাই টু টেক দ্যাট। আচ্ছা, যেমন শাকসবজি প্রকৃতিতে পাওয়া যায়, দিস আর নট ম্যান মেড অ্যাজ সাচ, বা ফলমূল প্রকৃতিতে পাওয়া যায়। তো ট্রাই টু অ্যাভয়েড প্যাকেটে যা যা থাকে। আচ্ছা, ট্রাই টু অ্যাভয়েড সুইটস, স্পেশালি বাঙালিদের সুইট নেওয়ার প্রবণতাটা অনেক বেশি, মিষ্টি খাওয়ার, যে কোনো অকেশনে, বিট হ্যাপি অকেশন, বিট স্যাড অকেশন, মিষ্টি প্রয়োজন। সুইট ইজ ভেরি টক্সিক। ওকে স্যার, মাছ মাংস ডিমের মধ্যে নো প্রবলেম। ওকে, মাছ মাংস ডিম সব কিছু নিন, কিন্তু মাথায় রাখবেন মাছ মাংস ডিম যেটা নিচ্ছেন লোকালি হলে সেটা বেটার। ওকে, কারণ এটা যদি ফার্ম রেজড হয়, তাহলে কি হয়, সাপোজ পোলট্রি বা ফার্ম রেজড, এদের দেওয়া হয় গ্রেইন এজ এ ফুড, মানে এই যে ক্যাটেলস বা যাই হোক, তো গ্রেইনসে বেসিক্যালি ওমেগা 6 এর পরিমাণ বেশি থাকে। আচ্ছা, আমাদের খাদ্যে ওমেগা 3 এর পরিমাণ বেশি থাকতে হবে, বেসিক্যালি ওমেগা 6 আর ওমেগা 3 এর পরিমাণ 1:1 থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। কিন্তু যেগুলো পোলট্রি যেগুলো আছে, এগুলোতে ওমেগা 6 এর পরিমাণ বেশি থাকে, ওমেগা 3 কম থাকে। আচ্ছা, তো
মাংস বা ডিমে কোনো সমস্যা নেই, এগুলো আপনি নিতে পারেন, কিন্তু শুড বি লোকালি রেজড। যত ফার্মের যত কম হয় তত ইয়েস, কারণ লোকালি রেজডে কি হয়, ওমেগা 3 পরিমাণ বেশি থাকে। ওকে, তো এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কার্বোহাইড্রেট, এক্সেসিভ কার্বোহাইড্রেট ইন দ্য ফর্ম অফ সুইট। ওকে, স্পেশালি ইন দ্য ফর্ম অফ লিকুইড সুগারস আর ভেরি ডেঞ্জারাস। আচ্ছা, যেমন কোল্ড ড্রিঙ্ক, সোডা, বাকি যা যা আছে লিকুইড যেগুলো খুব মিষ্টি, ইয়েস, জুস, বিট আপনি বাড়িতেই বানাচ্ছেন বা বাইরে দোকানি আপনি নিচ্ছেন, অল দ্য লিকুইড সুগার শুড বি অ্যাভয়েডেড। আচ্ছা, ওকে। অ্যান্ড ডিপ ফ্রাইড আইটেমস, ডিপ ফ্রাইড আইটেমসের মধ্যে বাড়ি ঘরে ডিপ ফ্রাইড আইটেমস হতে পারে যেমন মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, খুব বেশি ভাজা, ইয়েস, ভেরি ডিপ ফ্রাইড আইটেমস। আচ্ছা, একদম। অ্যান্ড সামোসা, কচুরি, চানাচুর, ভুজিয়া, চিপস, চপ, দেন ইয়োর অল দিস যেগুলো পাওয়া যায় সব ভাজাভুজি, মুখরোচক ভাজাভুজি। ইয়েস, একদম। নট অনলি দ্যাট, try to avoid especially wheat, refined, this is a refined carbohydrate basically. আমরা ভাবি যে wheat is very good for us, আটা, কিন্তু আটা basically is a refined wheat, refined গম। এটাতে দুটো প্রবলেম আছে। আচ্ছা, একটা হচ্ছে আটা নিলে আপনার সুগার প্রচুর বাড়বে। এটা মিসকনসেপশন যে ডায়াবেটিস হলে আপনি ভাত না নিয়ে আপনি মানে রুটি নিচ্ছেন, মিসকনসেপশন। গ্লাইসেমিক ইন্ডেক্স ভাতের থেকেও, কিন্তু ভাতে অ্যারাউন্ড 70-71 আছে রাইসে, হোয়াইট রাইস। ইভেন রুটিতেও, কিন্তু আটা রুটিতেও অ্যারাউন্ড 65-66 আছে, মানে গ্লাইসেমিক ইন্ডেক্স ইজ ভেরি হাই। আচ্ছা, ভাত আর রুটির মধ্যে খুব একটা পার্থক্য নেই। আচ্ছা, ব্রেড, আমরা যেটা ব্রেড খাচ্ছি, পাউরুটি, বিস্কিট, অল দিস আর মেড অফ ময়দা। বাঙালিরই তো সবসময় চায়ের সঙ্গে বিস্কুট খাচ্ছে। হ্যাঁ, তো অল দিস আটা ময়দা যা জিনিস আছে এটা অ্যাভয়েড করুন, বিকজ দে আর ভেরি হাই ইন গ্লাইসেমিক ইন্ডেক্স। আমাদের সেই খাবারগুলোই নেওয়া দরকার যেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স কম। গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে আমি কী বোঝাচ্ছি, যে খাবার খেলে সুগার ততটুকু রেজ করবে না। আচ্ছা, যেমন শাকসবজি আপনি নিচ্ছেন, সুগার রেজ করবে না কিন্তু, হ্যাঁ, কারণ এটা গ্লাইসেমিক ইন্ডেক্স কম আছে। মোস্ট অফ দ্য কিছু আছে শাকসবজি যেটা রেজ করছে, বাট আদারওয়াইজ। তো তার জন্য ট্রাই টু অ্যাভয়েড হুইট বেসড প্রোডাক্ট। ওকে, কারণ let me finish this one. Sure, sir. একটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স, ভেরি হাই ইন গ্লাইসেমিক ইন্ডেক্স, which is not good for health. সেকেন্ড, হুইটে আছে গ্লুটেন। গ্লুটেন বেসিক্যালি একটা প্রোটিন। আচ্ছা, তো আমাদের শরীরের যে ডাইজেস্টিভ এনজাইম, ওটা কিন্তু গ্লুটেন মানে ব্রেকডাউন করতে পারে না। আমরা যখন ডাইজেস্ট করতে পারে না। আচ্ছা, তো যখনই গ্লুটেন যাচ্ছে, মানে আটা বা ময়দা হিসেবে যখন গ্লুটেন যাচ্ছে, সেটা রুটির মাধ্যমেই হোক, পুরির মাধ্যমেই হোক, পরোটার মাধ্যমেই হোক, কেকের মাধ্যমেই হোক, পেস্ট্রির মাধ্যমেই হোক, পাউরুটির মাধ্যমেই হোক, এনি ফর্ম, ওকে, আটা বা ময়দা, সেটা স্টমাক সেটা ডাইজেস্ট করতে পারছে না, কারণ এটা ডাইজেশনের জন্য এনজাইম সেটা নেই আমাদের বেশিরভাগ। ইনফ্যাক্ট আমি আমার টেস্ট করেছি, জেনেটিক টেস্ট, সেটাতে দেখা গেছে আই এম অলসো গ্লুটেন সেন্সিটিভ, মানে আমার যে এনজাইম আছে সেটা এনজাইম নেই আমার। এটা তাহলে কি হবে, এটা কি হচ্ছে তাহলে? এটা তো আমি আটা বা ময়দার কিছু জিনিস খাচ্ছি, আই উইল হ্যাভ ইনডাইজেশন, ওকে, আই উইল হ্যাভ গ্যাস। তার জন্য অনেকেই বলে আমি রুটি খেয়ে সহ্য করতে পারি না, আমার গ্যাস হয়। মেইন রিজন ইজ পাউরুটি খেলে গ্যাস হয় বলছেন। ওকে, দ্যাট ইজ নট গ্যাস, দ্যাট ইজ ইউ ডু নট হ্যাভ দ্য এনজাইম। আপনার যেটা এনজাইম থাকার কথা গ্লুটেন ব্রেকডাউন করতে, সেই ব্রেকডাউনের আপনার এনজাইম নেই, তার জন্য আপনার ইনডাইজেশন হচ্ছে। ওকে, তো বেসিক্যালি ইউ হ্যাভ টু অ্যাভয়েড গ্লুটেন। আর গ্লুটেন যে শুধু ইনডাইজেশন করছে সেটা না, গ্লুটেন তারপর স্টমাক থেকে ইন্টেস্টাইনে যাচ্ছে, ইন্টেস্টাইন থেকে অ্যাকচুয়ালি বেসিক্যালি ইট ইজ গোয়িং টু অল ওভার দ্য বডি, অ্যান্ড আমাদের বডি সেটা গ্লুটেনকে দে আর থিঙ্কিং ইজ অ্যান ফরেন সাবস্টেন্স। আচ্ছা, তার জন্য ইট ইজ মাউন্টিং অ্যান ইমিউন রেসপন্স এগেনস্ট ইট। তার জন্য অনেকেরই আটা বা ময়দা নিলে আর্থ্রাইটিস হয়, বা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হয়, স্কিন র্যাশ হয়, কারো ব্রেইন ফগ হয়, মানে গ্লুটেনের অনেক ডাউন সাইড আছে। আচ্ছা, অ্যান্ড মেজরিটি অফ আস আর গ্লুটেন ইনটলারেন্ট। ওকে, এটা আপনি বুঝতে পারবেন না যদি আপনি টেস্ট করানো হচ্ছে, কিন্তু আদারওয়াইজ আপনি আপনার শরীরের যেটা সিমটমস আছে এটা থেকে বুঝতে পারবেন। কিছু ক্ষেত্রে রুটি বা পাউরুটি বা অন্য কিছু খেলে ইউ আর হ্যাভিং ব্লোটিং, আপনার ব্লোটিং মনে হবে, আপনার অ্যাসিডিটি হচ্ছে, কারো আবার আর্থ্রাইটিস, স্কিন র্যাশ বা অন্যান্য সমস্যা দেখা দেয়, পিম্পলস। আচ্ছা, হ্যাঁ, ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ গ্লুটেন সেন্সিটিভিটি। তো গ্লুটেন হ্যাজ ভেরিয়াস, মানে কি বলবো, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেটা
অ্যাজ এ হিউম্যান বিংস উই শুড ট্রাই টু অ্যাভয়েড। ওকে, গ্লুটেন যদি আপনাকে অ্যাভয়েড করতে হয় দেন নেক্সট কোয়েশ্চেন আসবে তাহলে আমি খাবো কি? গ্লুটেনের আটা যে রুটি যে শুধু আটা বা ময়দা দিয়ে বানানো যায় তেমন না, অনেক জিনিস দিয়ে রুটি বানানো যায়। যেমন মিলেট ইজ দে আর ভেরি গুড। ওকে, তার মধ্যে রাগি আছে, বাজরা আছে, জোয়ার আছে, এগুলো দিয়ে আপনি রুটি বানাতে পারেন। আপনি বেসন দিয়ে রুটি বানাতে পারেন, আপনি আমারান দিয়ে রুটি বানাতে পারেন, দিস অলসো মিলেট। আপনি কোকোনাট ফ্লোর আছে, অ্যালমন্ড ফ্লোর আছে, এগুলো দিয়ে রুটি বানাতে পারেন। আচ্ছা, ইনফ্যাক্ট এগুলো দিয়ে আপনি যদি রুটি বানান ইউ ফিল মোর, কি বলবো, স্যাটাইটি, আপনার মানে পরিতৃপ্তি আসবে। দুটো রুটি খেলে আপনার পেট ভরে যাবে। এটাতে ফাইবার আছে, ইট উইল কিপ ইউ ফুল ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। আপনার কনস্টিপেশন হবে না, আপনার সুগার রাইজ হবে না। গ্লুটেন নেই, ইট ইজ গ্লুটেন ফ্রি। সো ট্রাই টু অ্যাভয়েড গ্লুটেন অ্যাজ মাচ এজ পসিবল বাই অ্যাভয়েডিং দিস wheat based things. Okay, and try to limit, বাঙালিদের ক্ষেত্রে limit the rice intake also as much as possible. হয়তোবা অল টুগেদার অ্যাভয়েড করা বাঙালির ক্ষেত্রে সম্ভব না, যদিও আমি I try to avoid, I do not take rice. যদি না কারো বাড়িতে নেমন্তন্ন হচ্ছে, that time I have to take it. Otherwise at home I try to avoid it. But আপনাকে যদি নিতেই হয়, try not to take, মানে দিনে 3 বার তো অবশ্যই না, it's strictly no. Take once a day and that to take 50 to 60 grams, not more than that. ওকে স্যার, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, বাকি তো অনেক কিছু বিষয় রয়ে গেল স্যার জানার জন্য। আজ শুধু আপনি এত সুন্দরভাবে ফুড হ্যাবিটসটা কেমন হওয়া উচিত আমাদের ডিসক্রাইব করলেন বা বোঝালেন, লাইফস্টাইল কেমন হওয়া উচিত, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কি প্রভাব রাখে, এগুলো আমরা অবশ্যই অন্য কোনো দিন জানবো। আপনাকে আরও একদিন চাইবো আমাদের স্টুডিওতে। ইনফ্যাক্ট 8-10 যেগুলো আমি দিলাম, রুলস দিলাম, এগুলো সবগুলো আলাদা আলাদা করে আমরা অবশ্যই বোঝার ব্যাপার আছে যে কি করে হবে। শুধু জানলাম বুঝলাম ভুলে গেলাম ব্যাপারটা এরকম নয়। সুস্থ থাকতে গেলে প্রত্যেকটা কথা আপনি যেগুলো বলছেন সেগুলো ইম্পর্টেন্ট এবং সেগুলো মেনে চলা উচিত। তবে আজকের জন্য অসংখ্য ধন্যবাদ স্যার, সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানে। আপনাকে আবারও চাইবো আমাদের স্টুডিওতে। দর্শক বন্ধুরা, শুধু যেমনটা ডাক্তারবাবু বলছিলেন, ডক্টর অরূপ দেব বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, শুধু এই যে আমাদের হার্ট ডিজিজ নয় বা আমাদের হার্ট অ্যাটাক বা হৃদরোগ, বিভিন্ন যে হৃদরোগগুলো হয় সেগুলোর জন্য নয়, বিভিন্ন আমাদের যে অসুস্থতায় আমরা ভুগি, ডায়াবেটিস থেকে শুরু করে হাই ব্লাড প্রেশার থেকে শুরু করে কিডনির সমস্যা, লিভারের সমস্যা বা শরীরে যে কোনো সমস্যা, ইভেন কি ক্যান্সারও ডাক্তারবাবু বলছিলেন, আসলে সব কিছুর মূলেই কিন্তু রয়েছে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনশৈলী। আমরা কি করছি, কি খাচ্ছি, কখন খাচ্ছি এবং কিভাবে খাচ্ছি, সব কিছু নির্ভর করছে। এবং তার সঙ্গে আমরা আমাদের আজকাল যে জীবনশৈলী এবং সেডেন্টারি লাইফ, আমরা বসে বসে দিন কাটাচ্ছি, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং এগুলো নিয়ে সিরিয়াসলি ভাববার সময় এসে গেছে। তার জন্যই আমাদের এই অনুষ্ঠান ছিল। আপনারা আশা করি আজ অনেক কিছু জানলেন। আগামী আরও একটি এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।